কি আর থামবে না? সকাল থেকে বৃষ্টি, রাত হয়ে গেল তাও থামছে না। রুমে বসে টিভি দেখছি আর খাবার খাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমার পাশে কেউ বসে আছে। কেউ আমার রুমে আসলে আমি বুঝতে পারতাম। কিছু না বলে মাথাটা ঘুরিয়ে পাশে তাকালাম। ওমা, কে এটা? এই, কে রে তুই? আমার কথা শুনে চিকন গলায় বলে উঠল, আমি আমি পেতনি আমি পেতনি। তা তুমি পেতনি হও আর ডাইনি হও, তাতে আমি কি করব শুনি? আমাকে দেখে ভয় করছে না তোর? না, কিসের ভয়? তাই দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মটকাবো, তখন বুঝবি। বললেই হলো? গার্লফ্রেন্ড হবা নাকি তাই বলো? এটা বলে কি রে, পাগল হলো নাকি? এই দেখ আমার ভয়ানক চেহারা। বাহ, মুখের ফেসটা সুন্দর, কিন্তু মুখের মধ্যে এটা কাটা দাগ কিসের? চোখগুলো এরকম জলজল করছে কেন? আর চুলের অবস্থা এরকম কেন? শ্যাম্পু করো না নাকি? এটা কার পাল্লায় পড়লাম রে? আসছি ঘাড় মটকাবো, কিন্তু তোর এসব প্যাচাল শোনার চেয়ে চলে যাওয়া ভালো। থাক তুই। এই দাঁড়াও, বললেই হলো চলে যাবা? বাইরে বৃষ্টি হচ্ছে, গেলে তো ভিজে যাবে। আমি কি তোর মতো গাধা নাকি? আমি কি মানুষ যে ভিজে যাব? বৃষ্টির মধ্যে যাবার কি দরকার? গল্প করছি। তোর বাজে কথা শোনার সময় নেই। আচ্ছা, আমার রুমে কি করো? কি করতে আসছো? তুই ভাজা পোড়া খাচ্ছিস কেন? তা খাবো না তো কি করব? তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা হয় জানিস না, ভূতেরা ভাজা পোড়ার প্রতি দুর্বল। তাতে আমার কি? এতই যদি দুর্বল হও তাহলে আমি খাই, তুমি বসে বসে দেখো। তুই কি আমাকে খেতে দিবি নাকি তোর রক্ত খাবো? বললেই হলো? রক্ত খাওয়া এত সহজ নাকি? আচ্ছা, তুমি খেতে চাচ্ছ তাহলে একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। এবারে কয়েকটা শুকনো মরিচ পুড়ে নিয়ে আসলাম। পেতনিটার কাছে এসে বললাম, এ নাও, খেয়ে নাও। দে, অনেক ক্ষুধা পেয়েছে। এই বলে কয়েকটা মরিচ মুখে নিয়ে খেতে লাগলো। একটু পর আমাকে বলতে লাগলো, তুই কি দিলি? ও মাগুরে, মরে গেলাম, মুখটা পুড়ে গেল। ওই কি দিলি খেতে? বল, এক্ষুনি বল, নইলে সত্যি এবার তোর রক্ত খাবো। দাঁড়াও, রাগ করো না, একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। এ বলে একটু পর বোতলে পানি এনে পেতনিকে দিয়ে বললাম, এ নাও পানি খাও। আমার কথা শুনে বোতলে থাকা সব পানি খেয়ে বলল, বাহ, এটা তো বেশ খেতে খুব মজা পেলাম। পেতনির কথা শুনে মনে মনে হাসছি, কারণ বোতলে পানি ছিল না, বোতলে প্রস্রাব করে নিয়ে আসছি। মুখ খেয়ে বলছে ভালো খেতে। যাই হোক, সেটা তো ও জানে না। পেতনির দিকে তাকিয়ে বললাম, তুমি থাকো কোথায়? জবাবে পেতনি বলল, তোমার জানালা দিয়ে তাকাও, ওই যে তোমার বাগানে বড় কদম গাছটা দেখতে পাচ্ছ, সেখানে থাকি। ঠিক তখনই রুমে মা ঢুকে পড়ল। হায় হায়, মা আবার পেতনিকে দেখে ফেললো নাকি? মা রুমে ঢুকে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, পাগলের মতো কার সাথে কথা বলিস? না মা, কারোর সাথে না, এতক্ষণ তো ফোনে আমার বন্ধুর সাথে কথা বললাম। ও ঠিক আছে, খেতে আয়। এ বলে চলে গেল মা। মুহূর্তে পেতনি এসে হাজির। পেতনিকে দেখে আমি বললাম, আরে কোথায় গিয়েছিলে? মা তোমাকে দেখতে পায়নি তো? না, দেখেনি, তার আগে বাতাসে মিলিয়ে গেছি আমি এখন আসছি, চলে গেলাম। ওকে যাও, কালকে আবার এসো। মাথা খারাপ, তোমার পাল্লায় আর পড়তে চায় না। আরে আমি আবার কি করলাম? চলো না প্রেম করি, গার্লফ্রেন্ড হবা। এই যে আবার শুরু হলো। থাক তুই। এই বলে বাতাসে মিলিয়ে গেল পেতনিটা। সত্যি বলতে ওর চেহারা অনেক ভয়ানক দেখে আমি অনেক ভয় পেলেও ওকে বুঝতে দেইনি। যাই হোক, ওর পিছু আমি ছাড়ছি না। তারপরের দিন পেতনির জন্য রাত জেগে অপেক্ষা করছি, কিন্তু আসেনি। তাহলে সত্যি সত্যি কি চলে গেল? পরের দিন সন্ধ্যার আগে আগে বাগানে গেলাম। সে কদম গাছের নিচে গিয়ে গাছটাকে উদ্দেশ্য করে বললাম, পেতনি, এই কই তুমি? তুমি নাকি এই গাছে থাকো? কালকে আমার রুমে আসোনি কেন? কি হলো, কথা বলছো না কেন? কথা বলো না কেন? এই যে কথা বলো, নইলে তোমার কদম গাছে মুতে দিব কিন্তু। কথাটা বলতে একটা বাতাস সজোরে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। অনেক ব্যথা পেয়েছিলাম তখন, একটু একটু ভয় করছিল। ওখানে আর দেরি না করে রুমে চলে আসি। সে রাতের ঘটনা। রাতে ডিনার শেষে শুয়ে আছি, হঠাৎ পেতনি এসে হাজির। এসে আমার দিকে গরম হয়ে তাকিয়ে আছে। পেতনিকে দেখে বললাম, আরে আসছো, কালকে আসোনি কেন? পেতনি বলল, পাগল নাকি? বাগানে গিয়েছিলে কি করতে? গিয়ে আবার কদম গাছটা নোংরা করার কথা কেন বললি? জানিস ওই কদম গাছে আমি একা থাকি না, আমার সঙ্গীরাও থাকে। তখন যে বলেছিলি প্রস্রাব করে গাছটা নোংরা করে দিবি, তখন তো আমার সঙ্গীরা তোকে মারতে আসছিল। আমি যদি তোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে না দিতাম তাহলে ওরা তোকে মেরে ফেলতো। তাই নাকি? আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কি খাবে বলো? তোর রক্ত খাবো, দে। ধুর, রক্ত ছাড়া কি আর খাবার নেই নাকি? আচ্ছা, একটু অপেক্ষা করো। এই বলে রান্না করা মাংস এনে পেতনিকে দিয়ে বললাম, এ নাও, এটা খাও। পেতনি বলল, সেদিনের মতো আবার ঠকাবি না তো? আরে না, এটা ভালো খাবার। সত্যি এটা খেতে ভালো লাগছে। আচ্ছা, সেদিন যে পানি খেয়েছিলাম, এটা কই? ওটা খাবো। না না, ওটা হবে না। না কেন? ওটা খেতে হবে, ভালো লেগেছে ওটা। এখন এই পেতনিকে কে বোঝায় যে সেদিন পানির সাথে প্রস্রাব করে ওকে খাইয়েছি? যাক, ও যেহেতু মানছে না তাই আজকে একটু খাওয়াই। এই বলে বোতলে করে আজকেও ওকে খাওয়াই দিলাম। খাওয়া শেষে পেতনি বলল, খাবারগুলো ভালো। আমি বললাম, শোনো, এরকম মজার খাবার রোজ রোজ পাবা, তার জন্য একটা কাজ করতে হবে। যদি পারো তাতে তোমারও লাভ, আমারও লাভ। কি কাজ? মানুষকে ভয় দেখানো। তুমি যে কোনো একটা বাড়ি টার্গেট করে সেই বাড়িতে ঢিল ছুড়বা, রাত হলে একটু একটু ভয় দেখাবা।
পরে আমি সেই বাড়িতে গিয়ে কবিরাজি করে তাদের সমস্যার সমাধান করব। পেতনি বলল, এটা করলেই হবে। এটা করলেই হবে। যদি ঠিকমতো করতে পারো তাহলে সবসময় ভালো ভালো খাবার পাবে। ওকে, আমি রাজি। যদি কথা না রাখিস তাহলে তোর ঘাড় মটকাবো। হবে হবে। শোনো তাহলে, পাশের ওই যে একটু দূরে রহিম চাচা, আগে ওনার বাসায় গিয়ে শুরু করি। ওনার বাসায় আজকে রাতে ঢিল ছুড়ব, পরের দিন রাতে ভয় দেখাবা। তার পরের দিন আমি গিয়ে ওনার সমস্যা সমাধান করে আসবো। ওকে, ঠিক আছে। এই বলে চলে গেল পেতনিটা। আমার কথা মতো কাজ শুরু করলো। এর ঠিক 2 দিন পর আমি রহিম চাচার বাড়িতে গিয়ে হাজির। ওনার বাসায় গিয়ে বললাম, চাচা কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? কি কথা বলো? চাচা, রাত হলে আপনার বাসায় কিসের আওয়াজ পায়? কোনো সমস্যা কি? বাবা, অনেক বড় সমস্যা। গত 2 দিন ধরে আমার বাসায় কী সব হচ্ছে কিছু ঠিক লাগছে না। রাত হলে টিনের চালায় কেউ ঢিল ছুড়ে। যখন লাইট নিয়ে খুঁজতে যাই, গিয়ে দেখি আশেপাশে কেউ নেই। কাল রাতে তোমার চাচি একটা কালো ছায়া দেখে ভয়ে জ্ঞান হারিয়েছিল। হঠাৎ বাসায় কি যে হলো, আমি তো কবিরাজের বাড়ি যাব ভাবছি। চাচা, তার আর প্রয়োজন হবে না, কবিরাজ এসে গেছে, হাজির। রহিম চাচা বলল, তাই? কই উনি? আমার অনেক বড় উপকার করলে বাবা। কোথায় কবিরাজ? আপনার চোখের সামনে আমিই কবিরাজ। কথাটা শুনে চাচা আমার দিকে তাকিয়ে বলল, মজা করছো তাই না? তুমি আবার কবে কবিরাজ হলে? সত্যি বলছি, সেটা অনেক বড় ইতিহাস। বিশ্বাস করেন, আমি এই সমস্যার সমাধান করতে পারবো। তাই? ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিলাম, দেখি কেমন ভালো করতে পারো। কথা মতো চাচার বাড়িতে ঢুকলাম। ঢুকে রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এভাবে কিছুক্ষণ ঘুরে চাচাকে বললাম, দেখলাম। আমার মুখে কথাটা শুনে চাচা বললেন, কি দেখলে বাবা? এই বাড়িতে তো কালো ছায়ার নজর পড়েছে। ভূতেরা এই বাড়ির ওপর দিয়ে রাস্তা বানিয়েছে। এই রাস্তা দিয়ে ওরা চলাফেরা করে। তাহলে এখন উপায় কি বাবা? এটা থেকে কিভাবে মুক্তি পাবো? উপায় আছে, চুপ করে থাকুন, আমি ভূতগুলোর সাথে কথা বলে দেখি। এই বলে মিছিমিছি চোখ বন্ধ করে বিড়বিড় করছি। একটু পর চোখ খুলে চাচাকে বললাম, কাজ হবে। এর জন্য 5,000 টাকা লাগবে। এই টাকা দিয়ে একটা কালো ছাগল কিনে ভূতগুলোকে খুশি করতে হবে। এই শর্তে তারা রাজি হয়েছে। যদি এটা না করেন তাহলে একসময় এই বাড়িটা তাদের দখলে চলে যাবে। রহিম চাচা বলল, না বাবা, এমনটা যেন না হয়। আমি রাজি, এই নাও টাকা। টাকাটা আমি ছুঁতে পারবো না, আমার বাম পকেটে ঢুকিয়ে দিন। এই বলে পানিতে মিছিমিছি ফু দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিলাম। দিয়ে চাচাকে বললাম, নেন, আপনার কাজ হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। এই বলে চলে আসলাম ওখান থেকে। 5,000 টাকা তো ইনকাম হলো। শান্তি পেলাম। রহিম চাচা ভালো পদে চাকরি করে ঘুষের টাকায় ফুলে গেছে। ওনার বড় মেয়েটাকে পছন্দ করতাম, বেকার বলে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। 5,000 টাকা না নিয়ে 10,000 নেওয়া উচিত ছিল। যাই হোক, সেদিন বিকেলবেলা মা আমাকে বলেছে, কিরে, তুই নাকি রহিম ভাইয়ের বাসায় গিয়েছিলি, তুই নাকি কবিরাজ। মায়ের মুখে কথাটা শুনে পাশে থাকা ছোট বোন হা হা করে হাসতে হাসতে বলল, ভাইয়া তুই কবিরাজ, তা কবে থেকে কবিরাজ হলি শুনি? কবে হয়েছে সেটা জেনে তুই কি করবি? শুধু এটা জেনে রাখ, আমি সব জানি, সব দেখতে পাই। বললেই হলো। বিশ্বাস করি না তোর ভণ্ডামি। বিশ্বাস হচ্ছে না তাই না? না। ওকে, সামনে আয়। কেন? আয় বলছি, আমার সামনে এসে দেখ। তোর হাত দুটো পেছনে করে আঙুল দাঁড় করাবি। আমি বলে দিব কয়টা আঙুল দাঁড় করালি। এটা নাকি পারবে, পাগল। ওকে, এই দাঁড়ালাম। আমার কথা মতো ছোট বোন সামনে এসে দাঁড়ালো। পেতনি তখন রুমে ছিল। এসব দেখে মুচকি মুচকি হাসছে। পেতনিকে শুধু আমিই দেখতে পেতাম, মা ও ছোট বোন দেখতে পেত না। যাই হোক, পেতনিকে চোখের ইশারা দিয়ে বললাম আমার ছোট বোনের পেছনে যেতে, যেন ছোট বোন কয়েকটা আঙ্গুল দাঁড় করায়, সেটা দেখে আমাকে বলতে পারে। কথা মতো পেতনি ছোট বোনের পেছনে গিয়ে দাঁড়ালো। এদিকে ছোট বোন বলছে, নে শুরু করলাম, বলতো কয়টা আঙ্গুল দাঁড় করিয়েছি? আমি বললাম 3টা। আরে সত্যি তো, এটা মনে হয় এমনি বলেছিলি, মিলে গেছে। এবার বলতো কয়টা আঙ্গুল দাঁড় করিয়েছি? 2টা। হ্যাঁ, কেমনে পারলি? এবার বলতো কয়টা? এবারও 2টা। ওয়াও, কিভাবে সম্ভব? এখন কয়টা বলতো? 4টা। হায় হায়, ঠিক ভাইয়া, তুই দেখি সত্যিই পারলি। কিভাবে পারলি বল না? আমার হাত তো পেছনে রাখা ছিল, না দেখে কেমনে বললি? এসব বলা যাবে না, প্রমাণ পেয়েছিস, এখন ভাগ। এদিকে মাও বিষয়টা দেখে অবাক। আমাকে উদ্দেশ্য করে মা বললেন, এসব কবিরাজি বাদ দিয়ে পড়াশোনায় মন দে, আর যেন এসব না দেখি। মায়ের কথা শুনে রুমে চলে গেলাম। সে রাতে পেতনি আমার রুমে আসলো। ওকে দেখে আমি বললাম, বাহ, তুমি পেরেছো। আজকে আমাদের 5,000 টাকা ইনকাম হয়েছে। এই নাও তোমার পছন্দের খাবার, যত ইচ্ছে খাও। তখন পেতনি বলল, আচ্ছা পরের প্ল্যান কি? পরের প্ল্যানটা হবে বড়। আমাদের গ্রামের মেম্বার আছে না, ওই শালা ভণ্ড গরিব মানুষের হক মেরে খায়, ওর বাসায় ভয় দেখাবো। শোনো, তুমি মেম্বারের বাসার পেছনে ফুল বাগানের ফুলের গাছের নিচে আমার দিয়ে একটা পুতুল পুঁতে রাখবা, আর ওনার বাসার সবাইকে ভয় দেখাবা। পরে 2-3 দিন পর আমি যাব মেম্বারের বাড়ি। তারপর প্ল্যান মতো 2-3 দিন পর চলে গেলাম মেম্বারের বাড়িতে। মেম্বার বাড়ি যাবার পর আমাকে দেখে মেম্বার বলল, কোনো দরকারে আসছো? না মেম্বার সাহেব, একটা কথা বলার জন্য আসছি। কি কথা? কিছুদিন ধরে কি আপনার বাসায় ভূতের কোনো ঘটনা ঘটেছে? কথাটা শুনে মেম্বার সাহেব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, হচ্ছে তো। আচ্ছা, তুমি কি করে জানলে? সেটা পরে বলছি কিভাবে জানলাম। তার আগে শোনেন, আমি আপনার এই সমস্যার সমাধান করতে পারবো।
তাই নাকি? তুমি আবার কবিরাজি শিখলা কবে থেকে? অনেক আগে থেকেই পারি, এসব আমার দাদা শিখিয়েছে। এসব করি না বলে লোকে জানে না। মেম্বার সাহেব বললেন, তা ভালো কথা, কিন্তু আমার তো তোমাকে লাগবে না, কারণ একটু আগে অন্য একটা কবিরাজ আসছে আমার বাড়িতে, একটু পরে হয়তো কাজ শুরু করবে। এই রে, এই বুঝি ধরা খেয়ে যাব। এই কবিরাজ যদি পেতনি আর আমার বিষয়ে মেম্বারকে কিছু বলে দেয় তাহলে আর রক্ষা নেই। তাই বুদ্ধি করে মেম্বার সাহেবকে বললাম, না না, ভুলেও এই কাজ করবেন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোন কাজ? অন্য কবিরাজ দিয়ে কাজ করালে ক্ষতি হয়ে যাবে। শোনেন, কাল রাতে আমি স্বপ্নে দেখলাম একটা কালো ছায়া আমাকে এসে বলছে, মেম্বার বাড়িতে ভয়ানক কিছু হচ্ছে, তুই যা সমাধান কর, উপকার কর। সে কালো ছায়াটা আরও বলল, তুই ছাড়া অন্য কোনো কবিরাজ যদি মেম্বারের বাড়িতে আসে তাহলে তার একটা ছেলেকে হারাবে। এখন আপনি বলেন মেম্বার সাহেব, আপনি কি আপনার ছেলেকে হারাতে চান? না না, তা চাই না। আমি এখন ওই কবিরাজকে চলে যেতে বলি, তুমি ভেতরে আসো। যাক, এতক্ষণে তাহলে কাজ হলো। কথা মতো ওই কবিরাজ চলে গেল। মেম্বার সাহেব আমাকে বলল কাজ শুরু করতে। মিছে মিছে পানিতে ফু দিয়ে সারা বাড়ি ছিটাতে লাগলাম। একসময় মেম্বার সাহেবকে বললাম, বাড়ির অবস্থা ভালো না, ওরা এই পরিবারকে শেষ করবে। এই বাড়ির কোনো এক জায়গায় পুতুল রাখা আছে, সেই পুতুলে তাবিজ রাখা আছে। তাই নাকি? কি ভয়ানক কাণ্ড! কোথায় আছে সেই পুতুল? দেখো, খুঁজে বের করো। এক গ্লাস পানি দিন, দেখছি। এই বলে ভরা পানির গ্লাসের দিকে মিছিমিছি এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, এদিকে বাগানে, আপনার বাগানে ফুল গাছের নিচে আছে সেই পুতুল। এই বলে ওনাকে সাথে নিয়ে ফুল গাছের নিচ থেকে পুতুলটা তুলে ফেললাম। এটা দেখে তো মেম্বার অনেক ভয় পেয়ে বলে উঠলেন, হায় হ্যাঁ, সত্যি তো। বাবা প্লিজ এটা সমাধান করো, চিন্তা করবেন না, কাজ হবে। আর এসব হবে না, বিনিময়ে একটা গরু কোরবানির টাকা দিতে হবে। আপনার বাড়িতে যেসব ভূত পেত আছে সেগুলোকে একটা গরু দিয়ে খুশি করে অনেক দূরে পাঠাবো। ঠিক আছে, আমি রাজি। আর যেন কোনো সমস্যা না হয়। আশা করি আর সমস্যা হবে না। এই বলে একটা গরু কেনার টাকা নিয়ে বাসায় চলে আসলাম। শালার গরিবের হক মেরে খাওয়া টাকা আমি মেরে দিলাম। যাই হোক, এই ঘটনার 2 দিন পর হঠাৎ একদিন একজন মহিলা আসলেন আমার সাথে দেখা করতে। ওনাকে দেখে বলে উঠলাম, কে আপনি? আমার কাছে কি চান? আপনি কি আমাকে চেনেন? জবাবে মহিলা বললেন, আপনার সাহায্য আমার খুব দরকার। আমার ও আমার ছেলে মেয়ের সাথে ভয়ানক কিছু ঘটে যাচ্ছে, প্লিজ না করবেন না। মহিলার মুখে এসব শুনে আমি বললাম, আমি যে কবিরাজ সেটা কে বলল? আমার ঠিকানা বা পেলেন কিভাবে? জবাবে মহিলা বললেন, গতকাল আমার বাসায় একটা মেয়ে এসেছিল, এসে আপনার কথা বলেছিল আর ঠিকানা মেয়েটাই দিয়েছে। কি হচ্ছে এসব? কে আমার বিষয়ে ওনাকে বলেছিল? এটা তো আমার প্ল্যান করা ঘটনা না। যদি সত্যি সত্যি এই মহিলার বাসায় গিয়ে দেখি সত্যি ভয়ানক কিছু ঘটেছে, তাহলে কিভাবে কি করব ভেবে পাচ্ছি না। এদিকে মহিলা অনুরোধ করে যাচ্ছে। আমি ওনাকে শান্ত করে বললাম, ঠিক আছে, আপনি বাসায় যান, আমি কাল আসবো আপনার বাসায়। এই বলে চলে যান উনি। সে রাতে পেতনিকে স্মরণ করি। আমি স্মরণ করাতে পেতনি দেখা করে আমার সাথে। দেখা হতে আমি বললাম, আরে একটা তো ঝামেলায় পড়েছি। দিনের বেলা একটা মহিলা আসছে আমার সাথে দেখা করতে। ওনার বাসায় নাকি সমস্যা। কে জানি আমার কথা বলেছে। আমি বলেছি ওনাকে, মানে মানে আমি মানুষের রূপ নিয়ে মহিলার কাছে গিয়ে তোমার ঠিকানা দিয়ে আসছি। আমি বলেছিলাম তোমার সাথে যেন দেখা করে। কেন বলেছ? ওই, এটা কি আমাদের প্ল্যান নাকি? ওনার বাসায় তো কখনো যায়নি। কাল ওনার বাসায় গিয়ে যদি দেখি সত্যি ভূতের সমস্যা, তখন কি হবে? তুমি কাল ওনার বাসায় যাবে আর ওনার পরিবারের সাথে কি কি ঘটেছে সব শুনবে। মহিলাটা বিপদে আছে, আমাদের উচিত ওনাকে সাহায্য করা। আরে তাই নাকি? কি বিপদ? মহিলাটার স্বামী মারা গেছে, ওনার এক ছেলে ও এক মেয়ে। জমি জমা আছে, সে জমির লোভে সে মহিলার দেবর তাদের উপর তাবিজ করেছে, কালো জাদু করেছে, যেন মহিলা আর তার 2 সন্তান অসুস্থ হয়ে মারা যায়, তাহলে সমস্ত সম্পত্তি পাওয়া যাবে। কি এত বড় প্রতারণা! সম্পত্তির লোভে মানুষ এত নিচে নামতে পারে? পারে। কাল ওনার বাসায় গিয়ে ওনার মুখে সব সমস্যা শুনবা। আগেই বলো না ওনার দেবর ওনাদের উপর তাবিজ করেছে। আর শোনো, মহিলাটার বাসার পেছনে দেখবা একটা পুকুর আছে। সেই পুকুরের মাঝখানে কাদার নিচে একটা মাটির হাঁড়িতে একটা তাবিজ রাখা আছে। তোমাকে এক নিঃশ্বাসে সেটা তুলে সেই তাবিজটা নষ্ট করতে হবে, তাহলে পরিবারটা বিপদ থেকে রক্ষা পাবে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে থাকবো। এই বলে চলে গেল পেতনি। কালকে মহিলাটার বাসায় যেতে হবে, কি জানি কি হয়। এবার বুঝি সত্যিকারের ভূতের মুখোমুখি হতে হবে, কিন্তু কিছু করার নাই। মহিলা ও তার পরিবারকে সাহায্য করতে হবে। যাক বাবা, যা হবার হবে। কাল ওনার বাসায় যাব, এই ভেবে ঘুমিয়ে পড়লাম। রাতে স্বপ্নে দেখলাম একটা ভয়ানক আকারের অবয়ব, বড় বড় কোকড়া কোকড়া চুল, হাতের নখগুলো লম্বা লম্বা, দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেই অবয়বটা আমাকে বলছে, সাবধান, বাঁচবি না, বড় উপকারী হতে গিয়ে নিজের ক্ষতি করিস না, কালকে ওই মহিলার বাড়িতে যাবি না, তুই গেলে তোকে মেরে ফেলবো। কথাটা শুনে ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম, রাতে স্বপ্নে কি দেখলাম, কে ছিল ওটা, আমাকে ভয় দেখালো কেন? পেতনি নাকি? না না, পেতনি এরকম মজা করবে না, ও তো আমাকে ওই মহিলার বাসায় যেতে বলল। এই ভাবতে ভাবতে পেতনিকে স্মরণ করলাম। পেতনি কিছুক্ষণের মধ্যেই হাজির হলো। এসে আমাকে বলল, তুমি কি রেডি? আজকে বিকেলে মহিলার বাসায় যাবা, গিয়ে কি কি সমস্যা আগে শুনবা, তারপর আমি বলবো কি কি করতে হবে, কেমন? আমার না ভয় করছে। তাই না? আমাকে দেখে ভয় করে না? আমার ভয়ানক চেহারা দেখে কি ভয় করে না?
না, তোমাকে দেখতে ভালো লাগে, একদম প্রেমে পড়ে যায়। পেতনি বলল। আবার শুরু হলো। বেশি কথা না বলে বিকেলবেলা ওনার বাসায় যাবা, আমি আছি, কোনো ভয় নেই। এই বলে চলে গেল পেতনি। সেদিন বিকেলবেলা আমি সেই মহিলার বাড়িতে গেলাম। আমাকে দেখে মহিলা বললেন, আসেন আসেন, বসেন এখানে। আমার এই ছোট বাড়িতে আমিও, আমার 2 সন্তান, 3 জনের পরিবার। আসলে মহিলাটাকে দেখে মনে হলো ওনার সাহায্যের দরকার। ওনার বাসায় যাবার পর ওনার রুমগুলো হেঁটে হেঁটে দেখছিলাম, রুমের মধ্যে কেমন গরম আবহাওয়া। যাই হোক, রুমগুলো ঘুরে মহিলাটাকে বললাম, আন্টি এখন বলেন তো, আপনার ও আপনার ছেলে মেয়েদের সাথে কি ঘটেছে আর কতদিন ধরে ঘটেছে? তখন মহিলাটা বলতে শুরু করলেন, শোনেন তাহলে, আজ থেকে 1 মাস আগের কথা। এক রাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায় আমার। আমি শুনতে পাই আমার বড় ছেলেটা কার সাথে যেন কথা বলছে। বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে পাশের রুমে তাকালাম। তখন দেখলাম আমার ছেলে একা একা কার দিকে তাকিয়ে যেন কথা বলছে। রুমে কেউ নাই, তাহলে কার সাথে কথা বলছে ও? এরকম অবস্থা দেখে হঠাৎ করেই রুমে ঢুকে পড়ি আমি। রুমে ঢুকে ছেলেকে কিছু জিজ্ঞাসা করি, বাবা এত রাতে কার সাথে কথা বলছিলি? জবাবে আমার ছেলে বলে, মা ওই যে একটা লোকের সাথে, সাদা কাপড় পরা একটা লোক আমার পাশে ছিল, তুমি দেখতে পাওনি, ওনার সাথে কথা বলছিলাম। উনি বলেছে আমাকে নাকি কোথায় বেড়াতে নিয়ে যাবে। ছেলেটার মুখে কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি তো রুমে কাউকে দেখতে পাইনি। এরপরের রাতের ঘটনা, আমি উঠে টয়লেটে গিয়েছিলাম। টয়লেট শেষে যখন রুমে আসলাম, এসে যা দেখলাম সেটা দেখে আমার অবস্থা শেষ। আমি দেখলাম আমার বিছানায় আমি শুয়ে আছি। এটা কিভাবে সম্ভব বলেন? নিজেকে নিজে দেখছি। আমাকে দেখে বিছানায় থাকা আমার মতো অবয়বটা আমার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। এটা দেখে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে পাশের বাসার ভাবি আসে। তখন রুমে ঢুকে দেখি কেউ নেই। শুধু কি তাই, এরপর থেকে আমার ছোট মেয়েটা রোজ রাতে স্বপ্নে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠত। আমার যদি রাতে ঘুম ভেঙে যেত, আমি দেখতাম আমার পাশে কালো কালো ছায়া বসে আছে, আমাকে দেখে বাতাসে মিলিয়ে যায়। আর কি বলবো, মাঝে মাঝে আমার ছেলেটাকে খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজি করে দেখি আমার বাসার পেছনে যে পুকুরটা, সেখানে সাঁতার কাটছে। দিনের বেলায়ও না, রাতের বেলায়ও এরকম হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ও সাঁতার জানে না, তাহলে মাছ পুকুরে সাঁতার কাটে কিভাবে? আমার ছেলেকে উপরে উঠিয়ে যখন জিজ্ঞেস করি, তুই পুকুরে কেন? তখন ছেলে বলে, মা আমি কিছু জানি না, কিভাবে পুকুরে আসলাম, কেনই বা সাঁতার কাটছি। এরকম আরো অনেক সমস্যা হচ্ছে, আপনি কিছু করেন বাবা, কিছু একটা করেন। এসব কথা মহিলাটা আমাকে বলছিল। এতক্ষণ ওনার মুখে কথাগুলো শুনে বুঝলাম সমস্যা অনেক ভয়াবহ। কথাগুলো শুনে মহিলাটাকে বললাম, আন্টি সবে তো শুনলাম, আমাকে একটু একা থাকতে দেন। এই রুমটাতে আমি একা থাকতে চাই কিছুক্ষণ, আপনি বাইরে যান। আমার কথায় উনি বাইরে চলে গেলেন। আমি পেতনিকে ডাকলাম, ও আসলো। পেতনি আসার পর ওকে সব খুলে বললাম। আমার মুখে কথাটা শুনে পেতনি বলল, মহিলাটার দেবর মহিলা ও তার সন্তানদের ওপর তাবিজ করেছে, কালো জাদু করে একটা খারাপ জিনকে পাঠিয়েছে। সে খারাপ জিনটা ওদের সাথে এরকম করছে, ভয় দেখাচ্ছে। তা বুঝলাম, এখন কি করব? আগেই তো বলেছিলাম, বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেটার মাঝখানে কাদার ভেতর একটা হাড়ি রাখা আছে। সেই হাড়িটার ভেতরে একটা তাবিজ আছে, একটা মাছের শরীরে বাঁধা। একটু পর সন্ধ্যা হবে, তুমি সন্ধ্যার পর পুকুরে নামবা, নেমে ডুব দিয়ে এক নিঃশ্বাসে সেই হাড়িটা উপরে তুলবা, তাহলেই হবে। পরে হাড়ি থেকে তাবিজটা বের করে নষ্ট করে ফেললে সমস্যার সমাধান হবে। ও, এই কথা, এটা কোনো ব্যাপার হলো? এক ডুব দিয়ে হাড়িটা তুলবো, এ আবার এমন কি? এতটাও সহজ মনে করো না, কারণ সেই খারাপ জিনটা বাধা দেবে, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। তুমি ভয় পেও না, আমি তো আছি। পেতনির মুখে কথাটা শুনে একটু একটু ভয় পেলাম। কি যে হবে কে জানে, আমি কি পারবো এটা করতে? সন্ধ্যা হয়ে গেছে, আমার কাজ শুরু করতে হবে। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম পুকুরের দিকে। ভয় করছে, এরকম অভিজ্ঞতা কখনো হয়নি, জানি না কি হতে চলেছে। পেতনি আমার পাশে দাঁড়িয়ে পুকুরের মাঝখানটা দেখিয়ে বলল, ওই দেখো, ওইখানে গিয়ে ডুব দেবা, পানি বেশি নেই, সমস্যা হবে না। পেতনির কথায় আল্লাহর নাম নিয়ে পুকুরে নেমে পড়লাম। মাছ পুকুরে গিয়ে বিসমিল্লাহ বলে একটা ডুব দিলাম, দিয়ে কাদার মধ্যে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একসময় হাতের মধ্যে কিছু একটা লাগলো। ভালো অনুভব করলাম এটাই হাড়ি। হাড়িটা শক্ত করে ধরে উপরে উঠতে যাব, ঠিক তখন খেয়াল করলাম আমার পা কেউ টেনে ধরেছে। পানির নিচে কতক্ষণই বা থাকা যায়? প্রাণ বাঁচাতে উপরে ওঠার অনেক চেষ্টা করছি, কিন্তু আমার পা কিছুতেই ছাড়ছে না। এই বুঝি দম আটকে মারা যাব। ঠিক তখনই কে যেন উপর থেকে জোরে টেনে তুললো আমাকে। উপরে উঠে বুঝতে পারলাম পেতনি। পেতনি আমাকে উপরে টেনে তুলছে। পানির উপরে উঠতেই পেতনি বলল, তাড়াতাড়ি পাড়ে ওঠো। পেতনির কথা শুনে তাড়াতাড়ি করে পানি থেকে উপরে উঠলাম। উফ, বাঁচলাম, অল্পের জন্য দম বন্ধ হয়ে মারা যায়নি। এটা নিশ্চয়ই সেই খারাপ জিনটা ছিল, আমাকে বাধা দিচ্ছিল, আমি যেন হাড়িটা উপরে তুলতে না পারি। যাই হোক, হাড়িটা উপরে তুলে ঢাকনা খুললাম। ঢাকনা খুলে দেখলাম একটা মাছ, সেখানে শিং মাছ। মাছটা এখনো জীবিত, মাছটার সাথে একটা তাবিজ বাঁধা। এই মাছটা যেদিন মারা যেত, সেদিন এই মহিলাও তার সন্তানরাও মারা যেতেন। পেতনির কথা মতো হাড়ি থেকে তাবিজটা খুলে নষ্ট করে ফেললাম। আর সেই মহিলাকে বললাম, ইনশাআল্লাহ এখন থেকে আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা, আপনার যে ছোট দেবর আছে ওদের সাথে যোগাযোগ রাখবেন না, কারণ ওরা আপনার খারাপ চায়, ভালো চায় না।
এই বলে মহিলার বাসা থেকে বের হলাম। আমার পাশে পেতনি। পেতনিকে দেখে বললাম, কি ঠিকমতো কাজ করতে পেরেছি তো? পেরেছ। তাহলে এখন বাসায় চলে যাই, তাই না? যাও, তবে সাবধানে, রাস্তায় সেই খারাপ জিনটা তোমার ক্ষতি করতে পারে। তাই নাকি? ওমা, তাহলে যাব না, তুমি নিয়ে যাও আমাকে। আমি কিভাবে নিয়ে যাব? আমি তোমার পা ধরি, তুমি উড়ে উড়ে নিয়ে যাও। গাধার বুদ্ধি তো গাধার মতোই হবে। ওই যদি হেঁটে হেঁটে যাই, তখন যদি ওই খারাপ জিনটা আমার ক্ষতি করে, তখন? চোখ বন্ধ করো। কেন? এত কথা বলো না, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না। পেতনির কথা মতো চোখ বন্ধ করলাম, না জানি কি করবে। একটু পর পেতনি বলল, চোখ খুলো। পেতনির কথা মতো চোখ খুললাম। ও মা গো, আমি কোথায়? আরে আরে, গাছের ডালে কি করছি আমি? এই আপনি কে? আমার পেতনি কোথায়? কেউ আছো কি? বাঁচাও আমাকে। আরে পড়ে যাব তো। আরে কথা বলছেন না কেন? কে আপনি? আমার কথা শুনে পাশে থাকা মেয়েটা বলল, যত বড় চিল্লাও, কেউ শুনবে না। এ কি বলছেন এগুলো? আপনি কে? পেতনি কোথায়? জবাবে মেয়েটা বলল, এই বোকা, আমি পেতনি। কি? হায় হায়, তুমি এত সুন্দর হলা কি করে? আগে থেকেই সুন্দর আমি। এতদিন তোমার সামনে ভয়ানক রূপে হাজির হয়েছে। তাই নাকি? আসলেই তো তুমি অনেক সুন্দর। সবসময় এরকম সুন্দর হয়ে থাকবা, তাহলে পরীর মতো লাগবে, পেতনি না। আমার মুখে কথাটা শুনে পেতনি বলল, তোমরা মানুষেরা না অন্যরকম জিন জাতিকেও ছাড়নি। হুদাই ওদের নাম দাও পরী, পেতনি, ডাইনি। এগুলা মানুষের দেয়া নাম। আমরা জিন জাতি, এটাই আমাদের পরিচয়। আমাদের মধ্যেও ভালো খারাপ আছে। পেতনির মুখে কথাটা শুনে বললাম, তা যাই হোক, তোমাকে দেখতে পরীর মতো সুন্দর লাগছে, চলো প্রেম করি। কোথায় বসে আছো জানো? গাছের ডালে। গাছটার বয়স কত জানো? না, জানি না। 500 বছর। আর এটা আমাদের রাজ্য, বুঝলা, তোমাদের পৃথিবী না। কি? ও, ভুল হয়ে গেছে। প্রেম করতে হবে না, আমার বাসায় রেখে আসো, মা বাবা চিন্তা করবে। পেতনি বলল, প্রেম বেরিয়ে গেল। আচ্ছা, ফল খাবে? দেখো গাছটাতে কত সুন্দর সুন্দর ফল। দেখতে তো ভালোই লাগে। কি ফল? এটার নাম কি? শিং ফল। কি? শিং মাছ হয় জানি, শিং ফল হয় বুঝি? দেখি তো, দাও, খেয়ে দেখি কেমন। এই নাও, এই দুইটা খাও। বাহ, মজা লাগে তো, ভালোই লাগছে। এবার তোমার মাথায় হাত দিয়ে দেখো তো একবার। পেতনির কথায় মাথায় হাত বোলাতে চমকে উঠলাম। ও মাগো, আমার মাথায় সব কি? পেতনি হাসতে হাসতে বলল, তোমার মাথায় গরুর মতো শিং গজিয়েছে। কি? হায় হায়, আমারই কি সর্বনাশ হলো? শিং হলো কি করে? একটু আগে শিং ফল খেয়েছ, তাই শিং হয়েছে। প্লিজ কিছু একটা করো, আমার শিং লাগবে না। এই শিং নিয়ে সমাজে চলবো কিভাবে? মানুষ তো গরু বলে ডাকবে। সেটা ডাকলে ভালোই হবে। প্লিজ, সত্যি ভয় করছে। এবার চলো, বাসায় রেখে আসো আমায়। মা সত্যি চিন্তা করছে। ওকে, চোখ বন্ধ করো, আমি বাসায় রেখে আসছি। আর হ্যাঁ, কালকে নতুন প্ল্যান করে জানাবে আমাকে সামনে কি করব। এখন চোখ বন্ধ করো। পেতনির কথায় চোখ বন্ধ করলাম। একটু পর পেতনি বলল, চোখ খুলো। পেতনির কথায় চোখ খুলে দেখলাম আমি এখানে কেন? এটা আবার কোন জায়গা? ভালো করে এদিক সেদিক খেয়াল করে বুঝলাম আমাদের ঘরের টিনের চালের উপর। পেতনি কাজটা ঠিক করেনি, শেষমেশ টিনের চালের উপর রেখে গেল। টিনের চালের উপর থেকে চিৎকার করছি, মা, ও মা, আমাকে নিচে নামাও। আমার চিৎকার শুনে মা, বাবা, ছোট বোন সবাই বেরিয়ে এলো। বাইরে এসে আমাকে বলল, কি রে, তুই টিনের চালের উপর কি করছিস? এখন কি বলি, পড়লাম এক বিপদে। মায়ের কথা শুনে বলে উঠলাম, মা, আসলে হয়েছে কি, টিনের চালে উঠে দেখলাম কোথায় ফুটা আছে। বৃষ্টির সময় আমার রুমে পানি পড়ে আছে, তাই ফুটোটা বন্ধ করতে উপরে উঠেছি। এখন নামতে পারছি না। আরে পাগল, তাই বলে রাতের বেলা উঠবি? দাঁড়া, মই দিই, এটা দিয়ে নিচে নেমে আয়। অনেক কষ্টে নিচে নেমে আসলাম। যাই হোক, আর কথা না বাড়িয়ে খেয়ে শুয়ে পড়লাম। সে রাতে পেতনিকে ডাকলাম। রাতে পেতনি আমার রুমে আসলো। ওকে দেখে বললাম, এই এই, তোমার খবর আছে, আমাকে টিনের চালে রেখে গেছো কেন? তাতে কি, আকাশ থেকে তো আর ফালাই দিইনি, তাই বলে টিনের চালে রেখে যাবা? তাতে কি, তুমি তো সাহসী, সাহস দিকে নিচে লাফ দিতা। লাফ দিয়ে পা ভেঙে ফেলি, তাই না? এই, আজকে এই রূপে আছো কেন? দেখতে খারাপ লাগছে, সুন্দর রূপে আসো। কেন, সুন্দর দিয়ে কি করবা শুনি? সুন্দর দেখলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিল হয়, তাই বুঝি? আচ্ছা, চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে হবে কেন? কাপড় খুলবা নাকি? বন্ধ করতে বলেছে, করো, আমি রূপ চেঞ্জ করছি। পেতনির কথায় কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর পেতনি বলল, এবার চোখ খুলো। পেতনির কথায় চোখ খুলে যা দেখলাম সেটা দেখে বিছানা থেকে এক লাফে উঠে দাঁড়ালাম। চোখ খুলে দেখলাম আমার সামনে আমি বসে আছি। মানে কি, পেতনি আমারই রূপ নিয়েছে? আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওকে দেখে কাঁপতে কাঁপতে বললাম, এটা কি? পেতনি বলল, কেন, রূপ পাল্টালাম, কেমন লাগছে? এই পরের রূপ নিতে বলেছি, আমার রূপ না, ভয় করছে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর শোনো, পরের প্ল্যান কি? পরের প্ল্যান একটা পুলিশের বাড়িতে। তাই নাকি? তা বলো, কি করতে হবে? কাছে আসো। এই বলে পেতনির কানে কানে প্ল্যান বললাম। এর ঠিক 3 দিন পর আমি সেই পুলিশের বাড়িতে হাজির। সাবধানে কাজ করতে হবে, নইলে সোজা জেলে যেতে হবে। যাই হোক, পুলিশের বাড়িতে গিয়ে বললাম, স্যার, কিছু মনে না করলে কিছু কথা বলতে পারি? পুলিশ বলল, কি কথা? কি বলবেন বলেন, থানায় আসেন, বাড়িতে এসব কথা বলা যাবে না, কাল থানায় আসেন।
আরে স্যার না, এটা আসলে আমি একজন কবিরাজ। আমি কোনো বাড়িতে গেলে সে বাড়ির সমস্যা বুঝতে পারি, কিছু মনে করবেন না। আমি আপনার বাসায় ভূতের কোনো সমস্যা দেখতে পাচ্ছি। তাই নাকি? আর কি কি দেখতে পান? আপনার বাসার অবস্থা ভালো না, মেইন সমস্যা আপনার বউয়ের উপর। আমি আপনার পুরো বাসাটা ভালো করে দেখি, তাহলে আসল সমস্যা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আসেন দেখেন তো কি হয়েছে। পুলিশের কথায় ভিতরে ঢুকলাম। ঢুকে এই রুম সেই রুম ঘুরে দেখলাম। দেখে পুলিশকে বললাম, আপনার বাড়ির অবস্থা ভালো না, আপনার বউয়ের ওপর আপনারই কোনো এক আত্মীয় তাবিজ করেছে। কি বলেন? তাবিজ করেছে মানে? কি করলো? কেন করলো? আপনার বউকে একজন পছন্দ করে, তাই তাবিজ করে সে আপনার বউকে কেড়ে নিতে চায়। আপনি কি চান আপনার বউকে হারাতে? না না, তা চাই না। তাহলে সমস্যা সমাধান করতে হবে। আচ্ছা, আপনাদের সাথে কিছুদিন ধরে কি ভয়ানক কিছু ঘটেছে? আপনারা কি কোনো কালো ছায়া বা সাপ এরকম কিছু দেখেন? আমার কথা শুনে পুলিশের বউ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি রাত হলে ভয় পাই, বাথরুমে গেলে দেখি একটা সাপ আমার দিকে এগিয়ে আসছে। রাতে ঘুমালেও স্বপ্নে সেই সাপটাকে দেখি। রান্না করার সময় মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব ভয় করে। এসব শুনে পুলিশ বলল, আমিও ঘুমের মধ্যে খারাপ কিছু দেখি। এখন কি করব? আপনারা শুধু দেখেন আমি কি করি। কি করবেন আর? তাবিজ করেছে এটা কে বলল? কোথায় সেই তাবিজ? তাবিজ আছে, আর বের করে দিব এখনই। তাই নাকি? ওকে, তাবিজ খুঁজে না পেলে কিন্তু শাস্তি পেতে হবে। ওকে, সমস্যা নেই, কিন্তু এটা তাবিজ এমনি এমনি বের হবে না, আর সহজে নষ্ট হবে না। সেই সাপরূপী জিনটাকে খুশি করতে দুধ খাওয়াতে হবে। 30,000 টাকা লাগবে। কি? দুধ খাওয়াতে 30,000? এত কেন? এটা কোনো সাধারণ সাপ না, এটা ভয়ানক জিন, যেটা আপনাদের কাউকে ছাড়বে না, আপনাকে মেরে ফেলবে আর আপনার বউকে নিয়ে যাবে। পুলিশ বলল, তাই নাকি? আচ্ছা, টাকা দিব, সমস্যা নেই, সমাধান করেন এখনই। ওকে শুনুন, আপনার বউয়ের বালিশ কোনটা দেখান, ওটার ভিতরে তাবিজ রাখা আছে। আমার কথা মতো পুলিশ ওনার বউয়ের সাথে থাকা বালিশটা এনে দিলেন। আমি বালিশটা কেটে সব তুলো বের করে খুঁজতে লাগলাম, কিন্তু কি, এখানে তো কোনো তাবিজ নেই। এরকম দেখে পুলিশ বলল, নেন ভণ্ড কবিরাজ, সোজা থানায় চলেন। পড়লাম এক বিপদে। এই পেতনিকে বলেছিলাম পুলিশের বইয়ের বালিশে তাবিজ রাখতে, কি করছে কে জানে। এখন বুঝি জেল খাটতে হবে। ভয়ে ভয়ে পুলিশকে বললাম, স্যার আমার মনে হয় কি বালিশ উল্টে গেছে, আপনার বইয়ের বালিশ না, আপনার থাকা বালিশে আছে সে তাবিজ। পুলিশ বলল, যদি এবারেও না পাই? স্যার পাবেন, সত্যি বালিশটা দেন, এই নেন। পুলিশ এবার অন্য বালিশটা এনে দিলেন। ওনার সামনে এই বালিশটাও কেটে ফেললাম, কিন্তু এটাতেও কোনো তাবিজ নাই। এবার আমি শেষ, এবার জেল নিশ্চিত। পুলিশ বলল, অনেক ভণ্ডামি হয়েছে, চলো এবার থানায় চলো। কেন যেসব করতে গেলাম, এত মানুষ থাকতে পুলিশের বাড়িতে আসতে চেয়ে বোকামি হয়েছে। পুলিশের দিকে তাকিয়ে বলে উঠলাম, স্যার শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। আমি যদি এবার তাবিজ বের করতে না পারি তাহলে সত্যি আমাকে থানায় নেবেন। পুলিশ বলল, না না, আর কোনো সুযোগ নাই, চল থানায় চল। এবার স্যার শেষ একটা সুযোগ দিন প্লিজ। এই বলে ভয়ে ভয়ে এবার ওদের কোলবালিশটা কেটে সব তুলা বের করলাম। এবার তাবিজটা পেয়েছি, উফ বাঁচলাম। যাই হোক, তাবিজটা পেয়ে পুলিশকে দেখালাম। দেখেছেন স্যার, বলেছি না তাবিজ আছে, এই দেখেন। এই বলে কিছুক্ষণ মিছিমিছি ফু দিয়ে টাকা নিয়ে বাসায় আসলাম। আজকে পেতনির খবর আছে। রাতে পেতনির সাথে দেখা হতেই ওর দিকে এগিয়ে গেলাম রাগে। ওকে বললাম, ওই তুমি কেন করলা এটা? তোমাকে বলেছি পুলিশের বইয়ের বালিশে তাবিজ রাখতে, তুমি কোল বালিশে রেখেছো কেন? তোমার বুদ্ধির পরীক্ষা নিলাম, দেখলাম বুদ্ধি করে কোনো কিছু সমাধান করতে পারো নাকি। অল্পের জন্য ধরা খাইনি, আর তুমি বলছো বুদ্ধি? লাগবে না আমার বুদ্ধি। লাগবে, কারণ সামনে একটা বড় কিছুর মোকাবেলা করতে যাচ্ছি। মানে? কাল তোমার কাছে একজন বৃদ্ধ লোক আসবেন, ওনার পরিবারের সাথে খুবই ভয়ানক কিছু ঘটেছে। উনি আসলে ওনার মুখে সব শুনবা, আর ওনাকে বলবা তুমি যাবা ওনার বাসায়। তাই নাকি? এবার আবার বড় কোনো সমস্যার মধ্যে পড়বো না তো? তা জানি না, এখন কিছু বলা যাচ্ছে না। তবে বৃদ্ধ লোকটার বাড়িতে 7 জন জিন আছে। কি 7 জন জিন? সকাল হতে ছোট বোন ডাক দিয়ে বলল, ভাইয়া তোর সাথে কেউ একজন দেখা করতে আসছে। বোনের কথায় বিছানা থেকে উঠে লোকটার সাথে দেখা করলাম। একজন বৃদ্ধ লোক আমাকে দেখে লোকটা বলল, বাবা অনেক আশা নিয়ে তোমার কাছে আসছে। আমি জানি, আর কিছু বলতে হবে না। বাসায় কিছু শুনলে বাবা মা খারাপ ভাববে, তাই লোকটাকে বললাম, আপনি বসেন, আমি রেডি হয়ে আসছি। এই বলে কিছুক্ষণ পর লোকটাকে বললাম, চলেন আপনার বাসায় যেতে যেতে সব শুনবো। যাই হোক, লোকটার সাথে ওনার বাসায় যাচ্ছি আর ওনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এবার বলেন তো কি হয়েছে, পুরো ঘটনা আমাকে খুলে বলুন। লোকটা তখন বলতে শুরু করলো, কিছুদিন আগের কথা। রাতের বেলা আমি ও আমার নাতি গিয়েছিলাম মাছ ধরতে। সেই রাতের পর থেকে আমার ও আমার নাতির ওপর সমস্যা শুরু হয়। ওনার কথা শুনে বললাম, বলেন তো একটু কি কি সমস্যা হয়? তখন লোকটা বলল, এক রাতের ঘটনা। শেষ রাতের দিকে আমার নাতির ডাক শুনে আমার ঘুম ভাঙে। ওর নাম রাহুল। তো রাহুলের ডাকে আমার ঘুম ভাঙতে রাহুল বলে, দাদা ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে যাবেন না? রাহুলের মুখে কথাটা শুনে বললাম, আরে কি ব্যাপার, তুই কবে নামাজ পড়া শুরু করলি? তখন রাহুল বলল, আজকে থেকে, চলেন দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তখন অজু করে রাহুলের সাথে নামাজ পড়তে চলে গেলাম। বাসা থেকে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে মসজিদে যেতে। যখন আমরা দুইজন মাঝ রাস্তায় গেলাম তখনই আমি রাহুলকে বললাম, রাহুল নামাজ পড়া শুরু করলি আর ছাড়বি না তো? কিন্তু আমার কথায় কোনো উত্তর পেলাম না, তাই পেছনে ফিরে রাহুলের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম সেটা দেখার আশা আমি করিনি। আমি দেখলাম আমার পেছনে রাহুল নেই,
আমার পেছনে 4 জন ভয়ানক আকারের অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের চেহারা এতটাই ভয়ানক ছিল যে ওদের দেখলেই শরীরে কাঁপুনি এসে গেছে, আমার শরীর পাথর হয়ে গেছে। সামনের দিকে দৌড় দেব ভাবছি, কিন্তু আমার সামনেও 3 জন ভয়ানক অবয়ব দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে আমার সাথে? তখন বুঝতে পারলাম রাহুলের রূপে কোনো খারাপ কিছু আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে। কিন্তু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে এরা কি চায় আমার কাছে? তখন সাহস করে বলে উঠলাম, দেখুন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আমার কাছে কি চান? তখন ওদের মধ্যে থাকা একজন বলে ওঠে, তোর প্রাণ চাই, জানের বদলে জান। তোর এত বড় সাহস, আমাদের ভাইকে মেরে ফেলেছিলি, তোকেও মরতে হবে, তোর পরিবারকে শেষ করে দেব। এসব শুনে আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। কার কথা বলে? আমি তো কাউকে মারিনি। এদিকে সে ভয়ানক অবয়বগুলো আমার দিকে এগিয়ে আসতে আসতে ঠিক তখনই ফজরের আজান দেয়। আজানের আওয়াজ পেয়ে অবয়বগুলো বাতাসে মিলিয়ে যায়, যাবার আগে বলে যায়, তোকে ছাড়বো না, আবার আসবো। প্রাণের ভয়ে তখন এক দৌড়ে মসজিদে চলে যাই আমি। তারপর থেকে নানাভাবে ভয় দেখাতে থাকে সেই অবয়বগুলো। শুধু আমার সাথে না, আমার পরিবারের সবার সাথে মাঝে মাঝেই তো আমার নাতিকে জ্ঞান হারানো অবস্থায় গাছের নিচে পুকুর পাড়ে এসব জায়গায় পায়। আরও অনেক সমস্যা হয়। কি করব, আপনি দেখুন কি করা যায়। লোকটার মুখে এসব কথা শুনতে শুনতে ওনার বাসায় পৌঁছালাম। ওনার বাসায় গিয়ে বাসাটা ঘুরে দেখলাম। বাসাটা ঘুরে দেখার পর পেতনিকে স্মরণ করলাম। একটু পর পেতনি আসলো, এসে বলল, কি হলো, ওনার মুখে সমস্যা শুনেছ? শুনেছি, এই বলে পেতনিকে সব ঘটনা খুলে বললাম। আমার মুখে ঘটনা শুনে পেতনি বলল, ওরা আসলে 7 জন জিন, যারা এই পরিবারের ওপর প্রতিশোধ নিতে চাচ্ছে। কিসের প্রতিশোধ? কিছুদিন আগে ওই লোকটা আর ওনার নাতি রাতের বেলা মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার শেষে যখন বাসায় ফিরল, তখন রাস্তায় তারা একটা সাপকে দেখতে পায়। সাপটাকে দেখে ওরা দুজনে লাঠি নিয়ে আঘাত করে মেরে ফেলে। আসলে ওটা কোনো সাধারণ সাপ ছিল না, ওটা ছিল একটা জিন, সাপ রূপে ঘোরাফেরা করছিল। এই যে 7টা জিন, এটা ওই জিনটার ভাই। এরা 8 ভাই ছিল, তাদের মধ্যে একজনকে মেরে ফেলেছে লোকটা। তাই ওদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব ভয়ানক ঘটনা ঘটেছে। পেতনির মুখে কথাটা শুনে বললাম, ও, এই তাহলে আসল কাহিনী। তা এখন কি করব? লোকটার নাতি রাহুল ছেলেটা আছে না, ওর ওপর জিনগুলোকে হাজির করো আর কথা বলে দেখো। পেতনির কথায় রাহুলের ওপর জিনগুলোকে হাজির করলাম। হাজির হয়ে জিনগুলো বলতে লাগলো, ছোট বাচ্চা, বল আমাদের কেন হাজির করলি? মনের মধ্যে সাহস নিয়ে বললাম, এই পরিবারের ওপর কেন করছো এগুলা? জবাবে জিনগুলো বলে, আমাদের ভাইকে মেরেছে ওরা, ওদেরকেও মরতে হবে। ওরা না জেনে ভুল করেছে। ওরা যদি জানতো তোমাদের ভাই সাপ রূপে ঘোরাফেরা করবে, তাহলে কখনোই মেরে ফেলতো না। আমার কথা শুনে জিনগুলো বলে উঠল, এত কিছু বুঝি না, আমাদের ভাইকে হারিয়েছি, এখন ওদেরকে ছাড়বো না। এই বলে চলে গেল জিনগুলো। অবাক হয়ে পেতনির দিকে তাকালাম। পেতনি ইশারা দিয়ে বলল, বাইরে আসো। বাইরে যাবার পর পেতনি বলল, এরা এভাবে যাবে না, অন্য উপায়ে তাড়াতে হবে। লোকটাকে বলো কালকে আবার আসবে। পেতনির কথায় লোকটাকে বললাম, কাল আসবো। এই বলে বাসার দিকে চলতে লাগলাম। বাসার দিকে যাবার পথে হঠাৎ রাস্তায় থমকে গেলাম। আমার সামনে সে ভয়ানক জিনগুলো দাঁড়িয়ে আছে। সবাই রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই সেই জিনগুলো আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই আমার সামনে চলে আসলো পেতনি। পেতনিকে দেখে জিনগুলো থেমে গেল আর পেতনির দিকে তাকিয়ে বলল, কে এই নূরজাহান? পেতনির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওদিক থেকে সেই জিনগুলো বলছে, নূরজাহান, তুই এখানে কেন? আমাদের বাধা হয়ে দাঁড়াবে না, চলে যা। এই পরিবারকে শেষ করে দিব, তার সাথে এই কবিরাজকেও। এটা শুনে পেতনি রেগে একটা গর্জন দিল। আশেপাশে মনে হচ্ছিল তখন ঝড় শুরু হয়েছে, গাছগুলো মনে হয় ভেঙে মাটিতে পড়ে যাবে। পেতনির গর্জন শুনে সে জিনগুলো বলে উঠল, এখন চলে যাচ্ছি, কিন্তু আমরা এর প্রতিশোধ নিব। চারদিক শান্ত হয়ে গেল। পেতনি আমার দিকে তাকিয়ে বলল, বাড়িতে চলে যাও, রাতে আমি আসবো, তখন কথা হবে। পেতনির কথায় বাড়িতে চলে গেলাম। সে রাতে পেতনি আমার রুমে আসলো। পেতনিকে দেখে বললাম, আসছো? আচ্ছা, এখন কি করব? আমার তো মনে হয় না জিনগুলো ওদের ক্ষতি না করে পিছু ছাড়বে না। অনেকটা সেরকম, পরিবারটার ক্ষতি করার আগে ওদের এখান থেকে তাড়াতে হবে। সেটা কিভাবে করলে তাদের তাড়াতে পারবো? কাজটা একটু কঠিন হবে। এই কাজটা করতে তোমার অনেক সাহসের পরিচয় দিতে হবে। কি কাজ? তোমাকে আমাদের রাজ্যে যেতে হবে। কথাটা শুনে অবাক হয়ে ভয়ে বললাম, কিভাবে যাব আমি? চিন্তা করো না, আমি যেভাবে বলবো ওভাবে যাবা। তোমার সাথে 2টা পরী থাকবে তোমার গার্ড হিসেবে। বড় সমস্যা হলে ওরা তোমাকে বাঁচাবে। কখন যাব আর কিভাবে যাব বলে দাও। জবাবে পেতনি বলল, কাল রাতের বেলা তোমাকে বলবো, আর কালকেই যাবা আমাদের রাজ্যে। একটু আধটু ভয় পেলেও পেতনির উপর ভরসা ছিল আমার। ও কখনো ক্ষতি হতে দিবে না আমার। যাই হোক, পরের রাতে পেতনি আমার রুমে চলে আসলেন। এসে বললেন, তুমি রেডি তো? রেডি। বলো এখন কি করব? মনোযোগ দিয়ে শোনো। এখানে তুমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখবা। যখন চোখ খুলবা তখন তুমি দেখবা তুমি একটা নদীর পাড়ে। ভয় পাবা না। এই নদীটা তুমি চিনবে না। এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে যাবা ঘাটে। ঘাটে গিয়ে দেখবে একটা মাঝি তোমার জন্য নৌকা নিয়ে বসে আছে। মনে রাখবা, মাঝিটা মানুষ না, জিন।
তুমি কোনো কথা না বলে নৌকায় বসবা, তখন মাঝি তোমাকে নিয়ে চলতে থাকবে। নৌকা যখন মাঝ নদীতে যাবে তখন দেখবা মাঝি মাঝ নদীতে নৌকা থামাবে, তখন তুমি বিসমিল্লাহ বলে নদীতে একটা ডুব দিবা। কি, নদীতে ডুব দিব? তখন আমার কি হবে? ভয় পাবে না। তুমি ডুব দেবার পর তোমার কিছুই মনে থাকবে না। একটু পরে বুঝতে পারবা তুমি একটা রাজপ্রাসাদের ভেতর, তোমার আশেপাশে অনেকেই থাকবে। মনে রাখবা সবগুলো কিন্তু জিন। সামনে খেয়াল করে দেখবা একজন লম্বা সাদা জুব্বা পরা লোক, উনি হলেন জিনের বাদশা। ওনাকে সালাম দিয়ে ওনার কাছে গিয়ে আমি একটা চিঠি দেব, সেটা ওনার হাতে দিবা। চিঠিটা পড়ার পর উনি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলবে ওদিকে যাও। কোথায় যেতে বলবে? কোথায় যাব আমি? উনি যে রাস্তা দেখাবে সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে মায়াবী জঙ্গলে পৌঁছাবা। তারপর মায়াবী জঙ্গলে গিয়ে খুঁজতে থাকবা। খুঁজতে খুঁজতে দেখবা একটা সুন্দর ফুল, ফুলটা দিয়ে আলো বেরোচ্ছে। তখন সেই ফুলটার কাছে যাবা, গিয়ে বলবা আমাকে বাদশাহ হুজুর পাঠিয়েছেন। এই বলে ফুলটা ছিঁড়ে নিয়ে আসবা। মনে রাখবা মায়াবী জঙ্গলের সব মায়াবী। মনে রাখবা সেই খারাপ জিনগুলো তোমাকে ভয় দেখাতে পারে। ভুলেও পেছনে ফিরে তাকাবে না, কেউ ডাকলে শুনবা না। ফুলটা নিয়ে সোজা হাঁটতে থাকবা। হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হয়ে কিছুক্ষণের জন্য আবারও চোখ বন্ধ করবা। কিছুক্ষণ পর যখন চোখ খুলবে দেখবা তুমি নৌকার উপর বসে আছো। নৌকায় বসে থাকবা, মাঝি তোমাকে পাড়ে পৌঁছে দেবে। আমি পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। এত কঠিন কাজ আমি কি পারবো এসব? পারবা, সাহস রাখো। আচ্ছা, সেই ফুলটা দিয়ে কি এই জিনগুলোকে তাড়ানো যাবে? ফুলটা আর জমজমের পানি লাগবে। জমজমের পানি কোথায় পাবো? সেটা আমি এনে দিব। আচ্ছা, তুমি কি সেই জিনগুলোকে চেনো? চিনি। ওরা কাফের জিন। যুগের পর যুগ ওরা মানুষের ক্ষতি করে আসছে। ওরা ভয়ানক আর খারাপ, কারো পিছু লাগলে সহজে ছাড়ে না। ও আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে। কি কথা? আমি নূরজাহানকে? আমি নূরজাহান, আর আমি কোনো পেতনি না, আমি পড়ি। আরে তাই নাকি? সত্যি? আমার বিষয়ে পরে জানলে চলবে। এখন রেডি হও, বেশি দেরি হলে ওই পরিবারটাকে আর বাঁচাতে পারবে না। মনের মধ্যে সাহস রেখে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর চোখ খুললাম। চোখ খুলতেই সামনে দেখতে পেলাম বিশাল একটা নদী। জায়গাটা চিনতে পারছি না। পেতনির কথা মতো সামনে দেখলাম ঘাটের মধ্যে একটা নৌকা। নৌকাটা দেখে এগিয়ে গেলাম। নৌকাতে কেউ নেই। মাঝি একা নৌকা নিয়ে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আর দেরি না করে নৌকায় উঠে বসলাম। সাথে সাথে নৌকাটা চলতে শুরু করলো। চলতে চলতে একসময় মাঝ নদীতে চলে আসলো। এখানে হয়তো আমাকে ডুব দিতে হবে। মনের মধ্যে সাহস নিয়ে বিসমিল্লাহ বলে মাঝ নদীতে নেমে একটা ডুব দিলাম। ডুব দেবার পর আমার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর নিজেকে খেয়াল করলাম একটা রাজপ্রাসাদে। কত সুন্দর চারিদিকে। আশেপাশে অনেকেই ছিল, আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি জানি সবাই জিন, একটু ভয় করছিল। সামনের দিকে একটু এগোতেই আমার সামনে দেখতে পেলাম লম্বা সুন্দর সাদা জুব্বা পরা একজনকে। ইনি মনে হয় জিনের বাদশা। পেতনির দেয়া চিঠিটা নিয়ে এগিয়ে গেলাম বাদশার দিকে। গিয়ে ওনার হাতের চিঠিটা দিলাম। চিঠিটা পড়ার পর জিনের বাদশা আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলেন আর হাত ইশারা করে বললেন এদিকে যেতে। ওনার দেখানো পথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মায়াবী জঙ্গলে। জঙ্গলে আসলেই অন্যরকম। এদিক সেদিকে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে খেয়াল করলাম একটা সুন্দর ফুল। ফুলটা দিয়ে আলো বেরোচ্ছে। তখনই বুঝে ফেললাম এটা সেই ফুল। আস্তে আস্তে এগিয়ে গেলাম ফুলটার দিকে। ফুলটার কাছে গিয়ে বললাম আমাকে বাদশাহ হুজুর পাঠিয়েছে। এই বলে ফুলটা ছিঁড়ে আসতে লাগলাম। ঠিক তখনই আমার ছোট বোনের কণ্ঠে কেউ বলে উঠল, ভাইয়া দেখ আমি এখানে। মনে মনে ভাবলাম আমার বোন এখানে আসবে কিভাবে? তখনই মনে পড়ল পেতনির কথা। পেতনি বলেছিল পেছনে ফিরে না তাকাতে। এই ভেবে হাঁটতে লাগলাম। কিন্তু এবার মায়ের কণ্ঠে ডাকতে লাগলেন আমাকে। আমি ওসবে পাত্তা না দিয়ে হাঁটতে হাঁটতে একসময় মায়াবী জঙ্গলের থেকে বের হলাম। বের হয়ে পেতনির কথা মতো চোখটা বন্ধ করলাম। একটু পর চোখ খুলে দেখলাম আমি নৌকায় বসে আছি। আমি নৌকা নিয়ে পাড়ের দিকে যাচ্ছি। একটু পর পাড়ে পৌঁছালাম। নৌকা থেকে নেমে হেঁটে যাচ্ছি। তখন পেছন থেকে বাবার কণ্ঠে একজন বলে উঠল, আরে নাহিদ, এখানে কেন? কি করিস এখানে? বাবার কণ্ঠ শুনে এবার ভুল করে পেছনে ফিরে তাকাতে যাব। তখনই পেতনি বলল, না পিছনে ঘুরো না, সাবধান। পেতনির কথায় পেছনে না তাকিয়ে সামনে পেতনির দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে পেতনি রেগে বলল, তোমাকে না বলেছি পেছনে ফিরে না তাকাতে? জিনদের কি মনে হয় তোমার? একটুর জন্য তো মারা যেতে। ভুল করে পেছনে ফিরে তাকালে তোমাকে খারাপ জিনগুলো মেরে ফেলতো। এখন আর দেরি করা ঠিক হবে না, চোখ বন্ধ করো। পেতনির কথায় চোখ বন্ধ করলাম। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম আমি সেই লোকটার বাসায়। পেতনি আমাকে বলল, লোকটার নাতি রাহুলের ওপর জিনগুলোকে হাজির করো। পেতনির কথায় জিনগুলোকে হাজির করলাম। জিনগুলো হাজির হয়ে এবার অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকলো। আমাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করলো। তখনই পেতনি বলল, ফুলটা এই জমজমের পানিতে চুবিয়ে সেই পানি রাহুলের ওপর ছিটাতে। পেতনির কথায় ফুলটা জমজম পানিতে চুবিয়ে রাহুলের ওপরে ছিটাতেই রাহুলের ভেতরে থাকা জিনগুলো ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, বন্ধ করো এগুলা, শরীর পুড়ে যাচ্ছে, বন্ধ কর। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে বন্ধ করছি, আগে বল এই পরিবারটাকে ছেড়ে যাবি?
জিনগুলো বলল, না ছেড়ে যাব না, সবাইকে মেরে ফেলবো। তখন পেতনি আমার কানে কানে বলল, ওদের বলো না গেলে ফুলটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, তাহলে ওরা মারা যাবে। পেতনির কথায় জিনগুলোকে বললাম, তোমরা কি ছেড়ে যাবা নাকি এই ফুলটা আমি আগুনে পুড়িয়ে ফেলবো? আমার কথাটা শুনে এবার জিনগুলো ভয়ে ভয়ে বলে উঠল, না এই কাজ করিস না, ঠিক আছে আমরা ছেড়ে যাচ্ছি, আর কখনো এদের সমস্যা করব না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, কখনো সুযোগ পেলে তোকে ছাড়বো না। এই বলে জিনগুলো চলে গেল। যাক, অবশেষে কাজ হলো, পরিবারটার সমস্যা থেকে বাঁচল। কাজ শেষ, বাসায় চলে গেলাম। সে রাতে পেতনিকে স্মরণ করলাম, কিন্তু ও আসলো না। এভাবে 2 থেকে 3 দিন পেতনিকে স্মরণ করলাম, কিন্তু ওর কোনো খবর নাই। ও ঠিক আছে তো? তাহলে আমার সাথে দেখা করছে না কেন? হঠাৎ এক রাতের ঘটনা। কিছুদিন ধরে পেতনির কোনো খবর নেই। ওর সাথে আবার খারাপ কিছু হয়নি তো? মন খারাপ করে বসে থাকতাম, কতবার যে স্মরণ করেছি, তাও আসলো না। হঠাৎ কি হলো ওর? যাই হোক, এভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ এক রাতের ঘটনা। রাত কয়টা বাজে জানি না, কেন জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো, খুবই সুন্দর গন্ধ। রুমের মধ্যে এত সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ আসলো কিভাবে? এই ভেবে চোখটা খুলে যা দেখলাম, সেটা দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম আমি একটা বাগানে, চারদিকে সুন্দর সুন্দর ফুল, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। চারদিকে ফুলগুলো থেকে সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। আমি কোথায়? একটু আধটু ভয় পেয়ে এদিক সেদিক তাকাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম কিছু বাচ্চা ছেলে খেলা করছে। আমি এগিয়ে গেলাম বাচ্চাগুলোর কাছে। বাচ্চাগুলো কত সুন্দর! আমাকে দেখে বাচ্চাগুলো হাত ইশারা করে বলল, এদিকে যান। মনের অজান্তে সেদিকে যেতে লাগলাম। সামনে বিশাল এক রাজপ্রাসাদ। হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে ঢুকলাম। পুরো রাজপ্রাসাদটা সাজানো, চারদিক থেকে সুঘ্রাণ ভেসে আসছে। আমাকে দেখে সবাই বলা বলি করছে, ও আসছে, ও আসছে, আসুন, আমরা আপনারই অপেক্ষায় আছি। এই বলে 2 জন আমার হাত ধরে একটা বড় চেয়ারে বসালেন। পাশে আরো 2টি চেয়ার রাখা। কি হচ্ছে এসব আমার সাথে? কি দেখছি? মনের অজান্তে কি করছি? এটা কি স্বপ্ন দেখছি না তো? পাশে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, আমি কোথায়, এটা কোন জায়গা? জবাবে উনি বললেন, জানতে পারবেন একটু পর। ঠিক তখনই একজন বলে উঠলেন, এই তো রানী আসছেন। ওনার মুখে কথাটা শুনে সামনের দিকে তাকিয়ে দেখলাম খুবই সুন্দর সাজানো একটা সুন্দরী মেয়ে এগিয়ে আসছে আমার দিকে। সামনে একটু আগাতেই ভালো করে লক্ষ্য করে দেখলাম, আরে এটা তো অন্য কেউ না, পেতনি। এটা আমি কি দেখছি? পেতনি! ওকে দেখে তো হা হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। পেতনি আমার সামনে এসে আমার পাশের চেয়ারে বসলেন। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। পেতনি আমার দিকে ঘুরে বলল, কেমন আছো? কি হলো, দেখে অবাক হয়েছ? হুম, অবাক হবারই কথা। কোথায় ছিলে এই কয়দিন? কিছুদিন ধরে আসছো না আমার কাছে কেন? আর এসব কি? তুমি এখানে কেন? এটা কোন জায়গা? কি তুমি? ভয় পেও না, আর অবাক হবারও দরকার নেই। আমি জিনের বাদশার মেয়ে, এই রাজ্যের সকল পরীর রানী। কি? এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। আর এটাও সত্যি, আমি তোমাকে ভালোবাসি। মানে? মানে আমি তোমাকে পছন্দ করি। তোমার মনে আছে প্রথম রাতের কথা? আমি এমনি এমনি তোমার কাছে যাইনি। তোমাকে আমার ভালো লেগেছিল বলেই তোমার কাছে গিয়েছিলাম। কি বলো, তাই নাকি? হুম। তুমি খুশি হওনি? সবসময় তো আমাকে বলতা চলো প্রেম করি। আজকে তোমার ইচ্ছাটাই পূরণ হয়েছে। কিছুদিন আগে তুমি যখন মায়াবীর জঙ্গলে যাবার জন্য আমাদের রাজ্যে এসেছিলে, তখন তোমাকে বলেছিলাম না বাদশাহ হুজুরকে একটা চিঠি দিতে? সেই চিঠিতে আমি লিখেছিলাম, এই ছেলেটাকে আমি পছন্দ করি বাবা, একে বিয়ে করতে চাই। তুমি যে বাদশাহ হুজুরকে দেখেছো, উনি আমার বাবা। তাই এবার বুঝলাম সেদিন চিঠিটা পড়ার পর কেন আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন। সবাই তোমাকে পছন্দ করেছেন, সবাই বিয়েতে রাজি। পেতনি শোনো, এত কিছু জানার পর আমাকে এখনো পেতনি বলবে? আমাকে নূরজাহান নয়তো পরি বলতে পারো। ওকে, তাহলে এখন থেকে পরি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বললা না তো বিয়েতে রাজি কিনা? আসলে আমার তো বাবা মা আছে, ওদেরকে কি বলবো, কিভাবে বোঝাবো, সেটা নিয়ে চিন্তা করো না। আমার বাবা মানুষরূপে তোমার মা বাবার কাছে যাবেন, গিয়ে বিয়ের প্রস্তাব দেবে। যদি ওনারা রাজি হন তাহলে তোমার আমার বিয়ে হবে, আর আমি মানুষরূপে তোমার সাথে সংসার করব। আমি বললাম, যদি বুঝে যায় তখন কি হবে? আরে বুঝবে না, ওসব চিন্তা বাদ দাও, চলো আমাদের রাজ্যে তোমাকে ঘুরে দেখায়। এই বলে পরি আমাকে নিয়ে তার রাজ্যটা ঘুরে দেখাতে লাগলো। কি বলবো, কত সুন্দর জায়গাগুলো, একদম অন্যরকম জগৎ। ঘুরতে ঘুরতে পরি আমাকে বলল, দেখো ওই যে দূরে একটা দ্বীপের মতো দেখতে পাচ্ছ? কি ওটা? ওখানে নিয়ে যাবে নাকি? না বোকা, বাবা বলেন ওই জায়গাটা ভালো না, ওখানে খারাপ জিনদের বসবাস, ওখানে যেতে মানা। ও তাই নাকি? আচ্ছা, আমাকে বাসায় রেখে আসবা কখন? মা বাবা চিন্তা করছে হয়তো। যাবা, চিন্তা নেই, আমি তোমাকে রেখে আসবো। সকাল হবার আগেই কিন্তু নিয়ে যাবা, নইলে মা বাবা চিন্তা করবে। হাসো কেন? তুমি বাড়ি থেকে আসার 7 দিন হলো। মানে কি বলো, পাগল হলো নাকি? এই তো কিছুক্ষণ আগেই আসলাম তোমাদের রাজ্যে। সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি জানো না এর মাঝে 7 দিন কেটে গেছে। এখানে না, বাড়িতে গেলে তোমার মা বাবাকে কি বলবা তাই ভাবো। এই বলে পরীর সাথে অনেক সুস্বাদু খাবার খেলাম। এমন মজার খাবার কখনো খাইনি। যাই হোক, খাবার শেষে পরী আমাকে বলল, একটু আরাম করো।
পরীর কথায় খুবই নরম একটা বিছানায় শুয়ে আরাম করতে লাগলাম। বিছানাটা এতটাই নরম আর আরামদায়ক ছিল যে কখন ঘুমিয়ে গেছি নিজে জানি না। আমার যখন ঘুম ভেঙে যায় তখন নিজেকে দেখতে পাই আমার রুমে, আমার বাড়িতে। ভয় করছে মা বাবাকে কি জবাব দেব। যাক, কিছু তো একটা বলতে হবে। ভয়ে ভয়ে রুম থেকে বাইরে বের হলাম। আমাকে দেখে মা বাবা ছোট বোন সবাই অবাক। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নতুন কিছু দেখলে নাকি? ওরা কিছু বলছে না, তাই আমি বললাম, কি হলো, কি হয়েছে তোমাদের? আমার কথা শুনে মা বলল, তুই কই থেকে বের হলি? কেন, রুম থেকে? আরে তা না হয় বুঝলাম, তুই 7 দিন ধরে নিখোঁজ, কোথায় ছিলি? আসলে হয়েছে কি, হঠাৎ আমার বন্ধুরা বলল, চলো আমরা দূরে কোথাও ঘুরতে যাই। আমি যেতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। ঘুরতে গিয়ে ফোনটাও হারিয়ে ফেলেছি, তাই যোগাযোগ করতে পারিনি। মা বলল, মিথ্যা বলিস তাই না? না, বিশ্বাস করো। বাবা বলল, জানিস তোকে কত জায়গায় খুঁজেছি, থানায় পর্যন্ত গিয়েছিলাম, কত জায়গায় যে খুঁজেছি। একসময় এক কবিরাজের কাছেও গিয়েছিলাম। কবিরাজ বলল, কি বলেছিল কবিরাজ বাবা, বলো। বললেন, তুই নাকি জিনদের রাজ্যে গিয়েছিলি। এক কবিরাজ বলল, এটা কিভাবে হতে পারে? মানুষ হয়ে জিনদের রাজ্যে যাওয়া যায় নাকি? আমি তো বিশ্বাস করিনি। বাবার মুখে কথাগুলো শুনে চমকে উঠলাম, কিন্তু মা বাবাকে কিছু বুঝতে না দিয়ে বলে উঠলাম, আরে বাবা কি যে বলো, মানুষ কি কখনো জিনদের রাজ্যে যেতে পারে বলো? আমি বললাম, সত্যি বলছি, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। আমার শরীর ভালো না, ফ্রেশ হয়ে ঘুমাবো একটু, এই বলে রুমে চলে গেলাম। উফ, যাক ধরা পড়িনি, এবারের জন্য বেঁচে গেলাম। সেদিন আর কোথাও যাইনি, ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা পার করলাম। রাতের বেলা পরি আসলো, ওকে দেখে বললাম, আসছো? জানো, অনেক কষ্টে মা বাবাকে ম্যানেজ করেছি। কোনো না কোনো কবিরাজ বলেছে আমি তোমাদের রাজ্যে গিয়েছিলাম, অল্পের জন্য ধরা পড়িনি। আমার মুখে কথাগুলো শুনে পরি বলল, যাক তাহলে সবটা ম্যানেজ করতে পেরেছ। এ নাও মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি খাও। কিসের মিষ্টি? আমি তোমার বউ হলাম না, সেই মিষ্টি খাও। তাই না? বিয়ে না হতেই বউ হয়েছ? হয়েছে তো। আমি তো এখন থেকে তোমার সাথে থাকবো, ঘুমাবো। বললেই হলো। যাও যাও, গাছের ডালে গিয়ে ঘুমাও। কেমন বর তুমি, নিজের বউকে বলছো চলে যেতে গাছের ডালে ঘুমাতে? তো কি আমার সাথে ঘুমাতে দিব? তাই দেখি আমাকে কিভাবে তাড়িয়ে দাও। এই আমি শুয়ে পড়লাম, তুমি আসো আমার পাশে ঘুমাও। না, যাব না। সত্যি আসবে না? না না না। তাহলে তো এবার আমার শক্তি প্রয়োগ করতে হয়। এ বলে আমার দিকে তাকিয়ে রইল। ওমা, অমনি আমি ওর দিকে যেতে লাগলাম। আমি নিজে যাচ্ছি না, কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ওর দিকে নিয়ে যাচ্ছে। শরীরের সব শক্তি দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। একসময় ওর কাছাকাছি চলে গেলাম। ওর কাছে যেতেই পরি বলল, এখন কেমন হলো? আমার কাছে নাকি আসবা না? ওটা তো এমনি বলেছিলাম। এখন তো বলবাই, হেরে গেছো না। আচ্ছা ঘুমিয়ে পড়ো, আর হ্যাঁ, কাল থেকে আমি তোমার সাথে ঘুমাবো, বুঝলা? আজকে চলে যাচ্ছি। সত্যি চলে যাবা? থাকো, আমি তো মজা করেছিলাম এতক্ষণ। আরে না, আমি জানি আসলে আমাকে আমার রাজ্যে যেতে হবে। তুমি ঘুমাও, কালকে আসবো। এই বলে চলে গেল পরি। আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কেন জানি না ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে অনুভব করলাম আমার রুমে কেউ আছে। পরিণয় তো আবার। এই ভেবে পাশে তাকালাম। পাশে তাকিয়ে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক আমার দিকে তাকিয়ে আছে। বয়সে আমার বাবার মতোই হবে। উনি দেখতে সাধারণ মানুষের মতো না। তাই আর বুঝতে দেরি হলো না উনি কোনো মানুষ নাকি কোনো জিন। উনি আগে থেকেই আমার দিকে তাকিয়েছিলেন, মায়াবী এক চাহনি। আমি ওনার দিকে তাকাতেই আমাকে মায়াবী কণ্ঠে বলে উঠলেন, আপনি ভালো আছেন? ওনার কথা শুনে মাথা নাড়িয়ে বলে উঠলাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? আমার এখানে কি চান? কে আপনি? আমার কথা শুনে উনি কোনো কথাই বললেন না। আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, সময় হলে জানতে পারবে। এই বলে বাতাসে মিলিয়ে গেলেন তিনি। বুঝলাম না কে ইনি, পরীর কোনো আত্মীয় নাকি? সেটা যাই হোক, কালকে পরী আসলে জানতে পারবো। এই বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা নাস্তা করছিলাম, হঠাৎ মা বলে উঠল, নাহিদ রাতে কার সাথে কথা বলিস তুই? আমি বললাম, কই না তো মা, কারোর সাথে না। মিথ্যা বলবি না, সত্যি করে বল, কারোর সাথে আবার প্রেম টেম করিস না তো? না মা, কি বলো এসব? আমি কারোর সাথে কথা বলি না, ফোনেও বলি না, মিছে মিছে সন্দেহ করো না তো। এ বলে নাস্তা শেষে উঠে গেলাম। সেই রাতে পরি আসলো। ওকে দেখে বললাম, আজকে এত দেরিতে আসলা যে? জবাবে পরি বলল, দেরিতে আসার কারণ তো নিশ্চয়ই আছে, সেটা জানতে পারবে। কি কারণ? একটু পরে বলবো। এখনই বলো, নইলে কিন্তু পরীকে তাড়িয়ে দেব। জানো না আমি কবিরাজ। হো আচ্ছা, তো দেখি কবিরাজ মশাই, আমাকে তাড়ান দেখি, কবিরাজি করে দেখি আপনার ক্ষমতা কত বড়। পরীর কথা শুনে মিছিমিছি মুখ নাড়াতে লাগলাম। আমাকে বিড়বিড় করতে দেখে পরী হা হা করে হেসে বলল, আরে অভিনয় হয়েছে, থামেন, আপনাকে আর অভিনয় করতে হবে না। ভণ্ড কবিরাজ? ওই আমি ভণ্ড কবিরাজ না। আমি হলাম জিনের বাদশার জামাই। তা তো অবশ্যই। আচ্ছা শোনো, তোমাকে যেটা বলতে চেয়েছিলাম, কালকে আমার বাবা ও মা মানুষ রূপে তোমাদের বাড়িতে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। কি এত তাড়াতাড়ি বুঝি? হ্যাঁ, সমস্যা আছে নাকি তোমার? না তা না, আমার না ভয় করছে। আরে কিসের ভয়, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ওকে ঠিক আছে।
সকাল 10টায় আমি রুমেই ছিলাম। হঠাৎ করে মিষ্টি হাতে দুজন লোক আমার বাসায় এলেন। আমি ওদের চিনতে পেরেছি। এরা পরীর মা বাবা মানুষের রূপে আসছে। ওদের না চেনার ভান করে বসে রইলাম। পরীর মা বাবাকে দেখে আমার বাবা বললেন, আপনাদের ঠিক চিনতে পারলাম না। বাবার মুখে কথাটা শুনে পরীর বাবা বললেন, আমাদেরকে চিনবেন না, আমাদের বাসা একটু দূরে। আমি একজন মাদ্রাসার শিক্ষক। আমরা আমাদের মেয়ের বিয়ের জন্য একটা ছেলে খুঁজছি। আপনাদের ছেলে আমাদের খুব পছন্দ। আমার যা কিছু আছে সবকিছুর মালিক ও হবে। আপনার ছেলেকে আমি আমার ছেলের মতো আদর করব। এটা শুনে বাবা বললেন, কি বলছেন এগুলো আবোল তাবোল? আপনাদেরকে কে বলল আমার ছেলেকে বিয়ে দেব? আমি আমার ছেলেকে বিয়ে দেব না। কথাটা শুনে পরীর বাবা বললেন, আপনি বুঝতে চেষ্টা করুন, আমার অনেক সোনাদানা ধন সম্পদ আছে, সবকিছুর মালিক ও আপনার ছেলে হবে। আমার মেয়েটা আপনার ছেলেকে পছন্দ করে, প্লিজ হাত জোর করছি ওদের বিয়েটা দিয়ে দিন। ওনার হাত জোড়াজুড়ি দেখে মনে মনে বলছি, হায় রে জিনের বাদশাহ, একটা সাধারণ মানুষের কাছে হাত জোড়াজুড়ি করছে। ঠিক তখনই বাবা একটা কথা বলে উঠলেন। কথাটা শুনে আমি ও পরীর বাবার দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। পরীর বাবার মুখে কথাগুলো শুনে বাবা বলে উঠলেন, কি ভেবেছেন আমি এতটাই বোকা? আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি জিন। আপনি জিন, এটা আমি কিভাবে জানলাম, কেমনে জানলাম এটা জিজ্ঞেস করার দরকার নাই। আপনি এক্ষুনি চলে যান আমার বাসা থেকে। বাবার মুখে কথাটা শুনে হা হয়ে ওনার দিকে তাকালাম। কিভাবে জানলো এসব? এদিকে পরীর বাবা আর কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেলেন। পরীর বাবা চলে যাবার পর আমি না জানার ভান করে বাবাকে বললাম, বাবা কি বলো এগুলা? তুমি কিভাবে জানো ওরা জিন নাকি মানুষ? সত্যি কি ওরা জিন? বাবা বললেন, হ্যাঁ ওরা জিন। কথাটা শুনে বললাম, কিন্তু তুমি জানলা কিভাবে বাবা? বলো আমাকে, এক্ষুনি বলতে হবে। আমার জোরাজুরিতে বাবা বললেন, যুবক বয়সে আমি একজন কবিরাজ ছিলাম। কি তাই নাকি? সত্যি? এটাই সত্যি, আমি কবিরাজ ছিলাম। একটা কারণে আমাকে কবিরাজি ছাড়তে হয়েছে। কবিরাজি ছেড়েছি ঠিকই, কিন্তু এতটাই সব ভুলে যায়নি যে জিনদের দেখলে চিনতে পারবো না। কি থেকে কি হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে বাইরে চলে গেলাম। বাইরে একটু ঘোরাফেরা করে বাসায় আসলাম, মনটা ভীষণ খারাপ। তাহলে কি পরীর সাথে আমার বিয়ে হবে না? সে রাতে ঘুম আসছিল না, মন খারাপ করে বসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম পাশে কেউ বসে আছে। মাথাটা ঘুরিয়ে সেদিকে তাকালাম। সেই লোকটা, গতকাল রাতে যে লোকটা এসেছিল। লোকটাকে দেখে বলে উঠলাম, আপনি আবার কেন আসছেন? কি চান আপনি? আমার কথার কোনো উত্তর না দিয়ে লোকটা বলে উঠলেন, মন খারাপ করে থেকো না, মন থেকে আল্লাহর কাছে চাও, আল্লাহ চাইলে সব পাবে। কথাটা বলে চলে গেলেন। বড় অদ্ভুত লোকটা, কিরকম রহস্যজনক কথা বলেন। লোকটা চলে যাবার কিছুক্ষণ পর পরি আমার রুমে আসে। আমার মন খারাপ। পরি আমার দিকে তাকিয়ে বলে উঠল, মন খারাপ করো না, তোমার বিয়ে আমার সাথে হবে। আমি অন্য কারোর সাথে হতে দিব না। আমি বললাম, সেটা কিভাবে? ক্ষমতা দেখিয়ে বিয়ে করবে আমাকে? বলো, তাতে কি সবার মন পাবে? তা জানি না, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আচ্ছা বাদ দাও এসব, সময় হলে দেখা যাবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আর একটা কথা, 2 দিন থেকে একটা জিন আমার কাছে আসে। আচ্ছা তুমি কি ওনাকে চেনো? তোমার পরিচিত নাকি? না তো, আমার পরিচিত না। আচ্ছা উনি কি তোমাকে ভয় দেখিয়েছে? না, ভয় দেখায়নি। তবে উনাকে দেখে মনে হয় আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। যাই হোক, রাতে আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘটে গেল একটা ঘটনা। নাস্তা করছিলাম, হঠাৎ বাবা বলে উঠলেন, কতদিন ধরে চলছে এসব? কি কতদিন ধরে চলছে? কি বলো বাবা? না বুঝার ভান কেন করিস? তাহলে পরীর সাথে সম্পর্ক তোর কাল রাতে আমি ও তোর মা সব দেখে ফেলেছি। এখন কি মিথ্যা বলবি? বাবার মুখে কথাটা শুনে ভয় চমকে উঠলাম। শেষমেশ জেনেই গেল। জেনে যেহেতু গেছে তাহলে স্বীকার করতেই হবে। এইভাবে মাথা নিচে করে বাবাকে বললাম, এটাই সত্যি। গতকালকে যারা বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল ওরা পরীর মা বাবা। আমিও পরীকে পছন্দ করি বাবা, ওকে আমি বিয়ে করতে চাই। কথাটা শুনে আমার গালে কষে একটা থাপ্পড় দিলেন বাবা, আর বললেন, পাগল হলি নাকি তুই? আরে তুই মানুষ, এটা ভুলে গেলি নাকি? নাহিদের মা, নাহিদকে বুঝাও, এখনো সময় আছে। কথাটা শুনে মা বলল, বাবা এটা কিভাবে হবে? আমরা মানুষ, ওরা জিন জাতি, এটা কিভাবে হবে বল? ভুলে যায় সব, এটা হয় না। কেন হয় না মা? পরীকে যে ভালোবাসি। কথাটা শুনে বাবা বলল, পাগলামি করিস তাই না? তোর অবস্থা ওর মতোই হবে, দেখে নিস। কার মতো? কার কথা বলছো? কিন্তু বাবা আমার কথা শুনে কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। মাকে জিজ্ঞেস করলাম, মাও কিছু বললেন না। মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। দূরে ফাঁকা কোথাও বসে আছি, ভালো লাগছে না কিছু। একটু পর পরই আসলো, আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার রাজকুমারের মন খারাপ কেন? ভালো লাগছে না। মা বাবা তোমার আমার বিষয়টা জেনে গেছে। তোমরা জিন জাতি, এটা কালকেই বুঝে ফেলেছিল তোমার বাবা মা আমার বাসায় আসার পর। বাবা মা বলেছে আমরা মানুষ, তোমরা জিন জাতি, তাই বিয়েটা হবে না। পরি বলল, তাহলে তো এখন অন্য ব্যবস্থা করতে হয়। কি? তাহলে এবার অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবা? তোমাকে নিয়ে আমার রাজ্যে চলে যাব। না বোকা, বাবা মাকে কষ্ট দিয়ে এটা করা ঠিক হবে না। তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব। এ বলে বাসায় চলে আসলাম আমি। পরিও চলে গেল। সেদিন রাতে আবারও সেই জিনটা আমার কাছে আসলেন। ওনাকে দেখে বলে উঠলাম, আচ্ছা একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনি কি চান সেটা তো বলেন। জবাবে জিনটা বললেন, আমি আমার আপন জনকে চাই। আমি চাই আমার আপন কেউ যেন কষ্টে না থাকে। কে আপনার আপন জন শুনি? আচ্ছা পরি না তো? হতে পারে। আচ্ছা বলেন, পরি কি হয় আপনার? সময় হলে জানতে পারবা। সেই সময়টা কবে হবে?
আচ্ছা, নাম কি আপনার? জবাবে উনি বললেন, আমার নাম আব্দুর রহমান। ও, আপনার কি পরিবার নাই? আচ্ছা, বললেন না তো কি চান আমার কাছে? আমার কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে আব্দুর রহমান বললেন, জানবে জানবে, সব কিছু জানার একটা সময় আছে। কথাটা বলে উনি চলে যান। সে রাতে পরি আমার কাছে আসেনি। পরি আসলো না কেন? আজকে ওর কিছু হলো না তো? এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা বাবা আমাকে ডেকে আবারও কথা শোনাতে লাগলেন। বাবা বললেন, তোকে এত করে বলার পরও পরিটার সাথে কেন সম্পর্ক রাখিস? রাত হলে ও তোর কাছে আসে কেন? কেন রাত জেগে কথা বলিস? বাবার কথা শুনে আমি বললাম, কই না তো বাবা, আমি তো পরির সাথে কথা বলিনি। চুপ, অনেক হয়েছে, আর একটা মিথ্যাও বলবি না। বিশ্বাস করো, গতকাল রাতে আমি পরির সাথে কথা বলিনি। ও আসেনি কালকে। তাহলে কার সাথে কথা বলেছিলি কাল রাতে বল? মানে কারোর সাথে না। অনেক হয়েছে, এবার আমাকে একটু কিছু করতে হবে। প্লিজ বাবা, সত্যি পরির সাথে কথা বলিনি। আসলে কিছুদিন ধরে একজন লোক আমার রুমে আসে। লোক বলতে একজন জিন আসে। কথাটা শুনে পাশে থাকা মা বললেন, কি বলিস, জিন মানে? কোন জিন? তোকে কি ভয় দেখায় নাকি? খুলে বল আমাদেরকে। মায়ের কথা শুনে আমি বললাম, না মা, আসলে বিষয়টা তেমন কিছু না। জিনটা আমার কাছে আসে, আমার কোনো ক্ষতি করে না। বড় অদ্ভুত অদ্ভুত কথা বলে কি জন্য আমার কাছে আসে সেটা জিজ্ঞেস করলে বলে সময় হলে জানতে পারবে। গতকাল রাতে ওনার নাম জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বলেছেন ওনার নাম আব্দুর রহমান। আমার মুখে কথাটা শুনে বাবা বললেন, কি কি নাম বলেছে? ওনার নাম নাকি আব্দুর রহমান? আমার মুখে নামটা শুনে বাবা মা দুজনেই চমকে গেলেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে বললেন, আব্দুর রহমান? না, এটা হতে পারে না। উনি কেন তোর কাছে আসেন? উনি কি চান? বাবার মুখে কথাটা শুনে বললাম, কি ব্যাপার বাবা, তুমিও মা ওনার নাম শুনে চমকে উঠলে কেন? চেনো নাকি ওনাকে? জবাবে বাবা বললেন, একটা খুনিকে না চেনার কি আছে? মানে কি বলো, কে খুনি? সেটা তো জানতে হবে না, শুধু একটা কথা জেনে রাখ, পরির সাথে তোর কোনো সম্পর্ক যেন না থাকে। আর রাতে আব্দুর রহমান জিন আসলে ওনাকে বলবি তোর সামনে যেন আর কখনো না আসে। কেন বাবা, কি সমস্যা? পরি হয়েছে বলে কি ওকে ভালোবাসতে পারি না? না, পারিস না। এগুলো সব মাথা থেকে বের কর। না, তা পারবো না। পরীকে ভুলতে পারবো না। ওকে আমি ভালোবাসি। আমার মুখে কথাটা শুনে আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বললেন, জীবনটা শেষ করে দিস না। তোর মাও এমন জেদি ছিলেন, বাঁচতে পারল না। তোর মাকে বাঁচতে দিল না, বেচারি মরেই গেল। বাবার মুখে কথাটা শুনে বলে উঠলাম, কি পাগল হলো নাকি বাবা? কি বলছো আবুল তাবুল? কার মা মারা গেছে? এই তো মা পাশে দাঁড়িয়ে। মা, বাবা কি বলছে এসব? পাগল হলো নাকি? বাবা বলল, আমি তো পাগল। তোমার কথায় আমি রহস্য খুঁজে পাচ্ছি বাবা। বলো তো আসল রহস্য কি? বলো এক্ষুনি। মা বাবাকে বলো আমাকে যেন এক্ষুনি সব খুলে বলে। আমার মুখে কথাটা শুনে বাবা ধমক দিয়ে বলল, কাকে বারবার মা বলিস? ও তোর মা না। মানে কি বলো এগুলা? মা না মানে? আমি ঠিকই বলছি, ও তোর মা না। তাহলে কে উনি? আমি কে? আমার মা কোথায়? তোর মা মারা গেছে তুই যখন অনেক ছোট তখন। কি? মা মারা গেছে? তাহলে তোমরা কারা? আমি তোর আসল বাবা না, আমি তোর মামা। আর যাকে মা বলে জানিস ও তোর মামি। বাবার মুখে কথাগুলো শুনে মাথা ঘুরতে শুরু করলো। মনের অজান্তে চোখের কোণে পানি চলে আসছিল। কান্না ভরা চোখে বাবাকে বলে উঠলাম, এগুলা কি সত্যি বাবা? সব সত্যি। আর এটাও সত্যি, ওই আব্দুর রহমান তোর বাবা। তোর বাবা একজন জিন, তুই জিনের সন্তান। বাবার কথাটা শুনে চমকে উঠে চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে বললাম, কি? আমি জিনের সন্তান? তাহলে তোমরা আমার মামা মামি হলে কিভাবে? সত্যি, আমরা তোর মামা মামি। তোর মা আমার আপন বোন। তোর মা মানুষ, তোর বাবা জিন, বুঝলি? রাতের বেলা যে আব্দুর রহমান জিন তোর কাছে আসে, উনি তোর বাবা। হয়তো তোকে দেখতে আসে। কি শুনলাম এগুলা? আমার বাবা জিন, আমি জিনের সন্তান। তাহলে আমার মা কোথায়? মা কিভাবে মারা গেলেন? আমার মুখে কথাটা শুনে মামা বললেন, মামা মানে যাকে এতদিন বাবা জানতাম। মামা বললেন, তোর বাবার কারণে। মানে কি বলো? বাবার কারণে মা মারা গেছে কিভাবে? তখন মামা বলতে শুরু করলেন, তাহলে শোন, আমি যখন যুবক ছিলাম তখন অনেক আমল জানতাম। এক কথায় বলতে গেলে আমি ছিলাম নামকরা কবিরাজ। কখনো কারো খারাপ করিনি, সবসময় মানুষের উপকার করেছি। কোনো এক কারণে তোর বাবার সাথে আমার বন্ধুত্ব হয়। তোর বাবা জিন, আমি মানুষ। তোর বাবা আমাকে কবিরাজি করতে সাহায্য করত। এইভাবে দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। চলতে থাকে দিন। এভাবে কয়েকটা বছর বেশ ভালোই কেটে যায়। কয়েক বছর পর আমি জানতে পারি তোর বাবা আর আমার বোন মানে তোর মা, এদের মাঝে একটা সম্পর্ক চলছে। বিষয়টা জেনে আমি খুব রেগে যাই। আব্দুর রহমান যতই আমার বন্ধু হোক, সে তো মানুষ না, সে জিন। একটা জিনের সাথে আমার বোনের সম্পর্ক মেনে নেই কিভাবে? কিভাবে বা ওর সাথে বিয়ে দেই? এই ঘটনা জানার পর তোর বাবার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি ওদের দুজনের ওপর অনেক রাগ করি, কিন্তু তাও আটকাতে পারিনি। ওরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই অনেক চেষ্টা করে কোনো লাভ হয়নি। তোর বাবার সাথে তোর মায়ের বিয়ে হয়, তখন আবারও তোর বাবার সাথে আমার বন্ধুত্ব আগের মতো হয়ে যায়। এইভাবে কয়েক মাস কেটে যাবার পর হঠাৎ একদিন আমার কাছে দুজন মানুষ আসে। এসে বলে ওনার ছেলেকে জিনে ধরেছে, কোনোভাবেই আটকাতে পারছে না।
যখন তখন কিছু একটা করে ফেলতে পারে। লোক দুটার কথা শুনে তোর বাবা আব্দুর রহমান ও আমি চলে যাই সেই লোক দুটোর বাড়িতে। ওনাকে গিয়ে বেশ কিছুক্ষণ দেখাদেখি করে যা জানতে পারলাম যে ছেলেটাকে জিনে ধরেছে, সেই ছেলেটা কালো জাদু শিখতে চেয়েছিল। সে চেয়েছিল জিনকে বশে আনতে, কিন্তু সেটা পুরোপুরি করতে না পারায় খারাপ জিনটা ওর পেছনে লাগে, ওর ক্ষতি করতে শুরু করে। এসব ঘটনা দেখার পর আমি তোর বাবাকে বলি, রহমান, এই ছেলেটা খারাপ কাজ করতে গিয়ে এরকম হয়েছে, ও তো পাপের শাস্তি পাচ্ছে। আমি এই ছেলেটার চিকিৎসা করাবো না, ওর শাস্তি পাবার দরকার আছে। আমার মুখে কথাটা শুনে তোর বাবা বলে, না, এটা ঠিক হবে না। ছেলেটা পাপ করেছে ঠিকই, কিন্তু ওকে একটা সুযোগ দেয়া দরকার ভালো হবার। তুমি ছেলেটার ওপর জিনটাকে হাজির করো, করে কথা বলে দেখো, তারপর যা করার আমি করছি। তখন তোর বাবার কথা মতো আমি ছেলেটার ওপর জিনটাকে হাজির করি। সে ছিল একটা কাফের জিন, খারাপ জাতির জিন। অনেকে বলাবলি তর্ক করার পর ছেলেটাকে ছাড়তে চাইছিল না। এটা দেখে তোর বাবা বলেন, না ছাড়লে ওকে মেরে ফেলবো, ও বেঁচে থাকলে শুধু মানুষের ক্ষতি করবে। তোর বাবার মুখে কথাটা শুনে বললাম, মেরে ফেলা কি ঠিক হবে? এমনি বোতলবন্দি করি। কিন্তু এদিকে সেই খারাপ জিনটা না ভেবে আমাদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তাই উপায় না পেয়ে তোর বাবা সেই খারাপ জিনটাকে মেরে ফেলে। তখন আমরা দুজনেই ভেবেছিলাম সমস্যাটা বুঝি শেষ হলো, আর কোনো সমস্যা হবে না। এর কয়েক মাস পর তুই জন্ম নিলি। তোর জন্মের কয়েক মাস পর সেই যে খারাপ জিনটা ছিল, যাকে তোর বাবা মেরে ফেলেছিল, সে জিনের পরিবার প্রতিশোধ নিতে আমার আর তোমার বাবার কোনো ক্ষতি করতে না পেরে তোর মাকে মেরে ফেলে। এখন বল, তোর মায়ের মৃত্যুর জন্য কে দায়ী? তোর মা মারা যাওয়ায় আমি কবিরাজি ছেড়ে দেই আর তোকে নিজের ছেলের মতো মানুষ করি। তোর বাবার সাথে তখন থেকে আর কোনো কথা বলি না। তখন থেকে বন্ধুত্বতা শেষ হয়ে যায়। মামার মুখে কথাগুলো শুনে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কিছু না বলে মামার দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই মামা বললেন, এবার বুঝলি তো জিন জাতিকে কেন দেখতে পারি না? মানুষের সাথে জিনের ভালোবাসা, বিয়ে এসব মানায় না। আর শোন, একটা কথা তোকে বলে রাখি, তোর বিয়ে কোনো পরীর সাথে হবে না। তোর বিয়ে হবে সুমির সাথে, যাকে তুই আপন বোন ভেবেছিলি এতদিন। আমার মেয়ে তোর মামাতো বোন, বুঝলি? তুই আর সুমি যখন ছোট তখন থেকে তোর মামি আর আমার ইচ্ছে, বড় হলে তোদের বিয়ে দেব। মামার মুখে কথাটা শুনে চমকে উঠলাম। কি বলে এসব? যাকে এতদিন আপন বোন ভাবতাম, তাকে কিভাবে বিয়ে করব? হোক সে এখন আমার মামাতো বোন। মামার কথা শুনে আমি ও সুমি একে অপরের দিকে তাকিয়ে রইলাম। দুজনেই বেশ অবাক। এটা কিভাবে হতে পারে? পরি ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, বুঝলাম মামা? আমার মুখে কথাটা শুনে মামা বললেন, চুপ, বেশি বার বেড়েছিস তাই না? আমি কোনো কথা শুনবো না। সামনের শুক্রবার তোদের বিয়ে দেব, দেখি কে আটকায় আমাকে। শেষমেশ কিনা মামাতো বোনকে বিয়ে করতে হবে, যাকে এতদিন নিজের বোন ভাবতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার কথা শুনছি। মামা বলছে, তোর মা মারা যাবার পর থেকে তোকে আমি আর তোর মামি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তোর উপর বাবার মতো অধিকার রাখতে পারি। ঠিক তখনই চারিদিকে প্রচণ্ড বাতাস শুরু হলো। হঠাৎ কি হলো মনে হচ্ছে গাছপালা সব ভেঙে পড়বে। ঝড়ের বেগে বাবা চলে আসলেন। সেখানে বাবাকে দেখে মায়াবী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। বাবারা বুঝি এমনই হয়, কান্না ভরা চোখে বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এসে মামাকে বললেন, ছোট থেকে কোলে পিঠে মানুষ করলে কি সব অধিকার দেখানো যায়? নাহিদকে যদি ভালোবাসতে, যদি ওকে ছেলে ভাবতে, তাহলে কেন ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছ? বাবার মুখে কথাগুলো শুনে মামা বলে উঠল, তুমি তুমি কি করতে আসছো? খুনি, তোর ভুলের জন্য আমার বোনটা মরে গেছে। তোর মুখ দেখতে চাই না, চলে যা এখান থেকে। জবাবে বাবা বললেন, আমার ছেলে কষ্টে থাকবে সেটা দেখে চুপ থাকতে পারবো না। ও যাকে পছন্দ করে ওর সাথে বিয়ে দাও। তখন মামা বললেন, আমার বোনকে তোমার সাথে বিয়ে দিয়ে যে ভুলটা করেছি, সেই ভুলটা আমি দ্বিতীয়বার করতে চাই না। কোনো পরীর সাথে নাহিদের বিয়ে দেব না। ওর বিয়ে হবে আমার মেয়ে সুমির সাথে। তখন বাবা বললেন, জোর করে বিয়ে দেবে তাই না? তোমার মেয়েও আমার ছেলে কেউ রাজি না এই বিয়েতে। ওরা একে অপরকে নিজের ভাই বোন ভাবে, তাই বলি পরীর সাথে নাহিদের বিয়ে দাও। পাগল হই নাই যে ভুলটা একবার করেছি সেটা বারবার করব। তুমি চলে যাও রহমান, নইলে আমি আবারও ফিরে যাব আমার পুরনো কবিরাজি পেশায়। মামার মুখে কথাটা শুনে বাবা বললেন, আমাকে হুমকি দিতে এসো না। আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কষ্ট পেতে দিব না। এই বলে আমার দিকে তাকিয়ে বাবা বললেন, চিন্তা করো না, তোমার বাবা তোমার পক্ষে আছে। এ বলে চলে গেলেন বাবা। আমি আর কিছু না বলে চলে গেলাম রুমে। এসব কি হচ্ছে? আমার কারণে আমার দুই আপনজনের মাঝে ঝগড়া সৃষ্টি হচ্ছে। মনটা খারাপ, কি হতে চলেছে সামনে বলা যাচ্ছে না। সে রাতে পরি আমার রুমে আসলেন। ওকে দেখে বললাম, পরি তুমি আসছো? একটা কথা কি জানো, যাকে আমার বাবা মনে করেছে এতদিন, উনি আমার মামা। এখন ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। আমার খুব ভয় হচ্ছে, তোমাকে যদি না পাই তখন কি হবে? মামা তো সুমির সাথে আমার বিয়ে দিবে বলেছে। আমার কথা শুনে পরি বলল, চিন্তা করো না, আমি এটা কখনোই হতে দিব না। তখন আমি বললাম, জানো, আমি যে লোকটার কথা বলেছি তোমাকে এতদিন, উনি আর অন্য কেউ না, আমার বাবা। আমার বাবা তোমাদের মতো জিন জাতি। আমার মুখে কথাটা শুনে পরি বলল, আমি জানি, আগে থেকে জানি। সত্যি বলতে তোমার বাবা আর আমার বাবা বন্ধু, বুঝলা? ওরাই ঠিক করেছে তোমার আমার বিয়ে দেবে।
তাই তো আমি তোমার কাছে আসছি, তোমার সাথে ওভাবে মিশেছি। কি সত্যি? সত্যি, নইলে তোমার মতো হাদারামের কাছে আসতাম নাকি পরীর রানী হয়ে? আমি হাদারাম না। আচ্ছা কি করবে এখন? শুক্রবার তো বিয়ে দিতে চাচ্ছে মামা আমাকে ওনার মেয়ের সাথে। পরি বলল, চিন্তা করো না, আমি কালকে বাবাকে নিয়ে আবার আসব। আমার বাবা তোমার মামার সাথে কথা বলবে শেষবারের মতো। এই বলে চলে গেল পরি। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি করব, আমার কি করা উচিত। যা বলার কালকে বলবো, এই বলে ঘুমিয়ে পড়লাম। কথা মতো পরের দিন পরি ও ওর বাবা মামার সাথে কথা বলতে আসলেন। পরির বাবা মামাকে বললেন, দেখুন, জোর করে নাহিদের বিয়ে কেন আপনার মেয়ের সাথে দিচ্ছেন? এটা ঠিক না। আমার মেয়ে ও নাহিদ দুইজন দুইজনকে ভালোবাসে, তাই দয়া করে এদের বিয়েটা দিন, এটাই ভালো হবে। কথাটা শুনে মামা বললেন, যেটা না বলেছি সেটা নাই হবে। কোনো জিন জাতির সাথে আমার ভাগ্নার বিয়ে দেব না। আপনি আর কখনো আসবেন না, চলে যান এখান থেকে। হতে পারেন আপনি জিনের বাচ্চা, কিন্তু আমি তাতে ভয় পাই না। আর আমি নাহিদ আর আমার মেয়ের বিয়ে জোর করে দিচ্ছি না, নাহিদ ইচ্ছে করে বিয়ে করছে। মামার মুখে কথাটা শুনে পরি ও পরির বাবা আমার দিকে তাকিয়ে বললেন, না, মিথ্যা, এটা সত্যি না, নাহিদ এই বিয়েতে রাজি না। তখন মামা বললেন, ঠিক আছে, নাহিদকে জিজ্ঞেস করুন, তাহলেই বুঝবেন। আর হ্যাঁ, নাহিদ এতদিন পর ওর ভুল বুঝতে পেরেছে, তাই আমার মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। ও বুঝে গেছে জিনজাতি ভালো না। এটা শুনে পরি আমার দিকে তাকিয়ে বলল, নাহিদ কি বলছে এসব? তুমি বলো কিছু। তুমি কি চাও আমাকে বিয়ে করবা, নাকি তোমার মামাতো বোন সুমিকে? পরির কথা শুনে মাথা নিচু করে বললাম, মানে আমি। বলো, আমি কি? আমি তখন বলে উঠলাম, মামা ঠিকই বলেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরি, মাফ করো আমাকে, আমি সুমিকে বিয়ে করব। আমার মুখে কথাটা শুনে পরি ও পরির বাবা হা হয়ে আমার দিকে তাকালেন। কান্না ভরা চোখে পরি আমার দিকে তাকিয়ে বললেন, নাহিদ কি বলছো? কি হয়েছে তোমার? পাগল হলে নাকি? না, আমি ঠিক আছি, যা শুনেছ তাই। আমি আমার মামাতো বোনকে বিয়ে করব। তাহলে আমার সাথে এসব কেন করলে? কেমন ভালোবাসা তোমার? কেনই বা বাবাকে নিয়ে আসতে বললে? আমি এত কিছু জানি না, তোমরা চলে যাও। আমার মুখে কথাটা শুনে পরি কিছু বলতে যাবে, ঠিক তখনই পরির বাবা পরীকে বলল, মা চলো চলো, এক্ষুনি চলো, কিছু একটা গোলমাল আছে এখানে, চলো। এই বলে পরি ও পরির বাবা চলে গেলেন। ওদের চলে যাওয়াতে আমি কান্না করতে শুরু করলাম। এটা দেখে মামা বললেন, কান্না কেন করছে? ওরা চলে গেছে, ভালো হয়েছে। মামার কথা শুনে রেগে গিয়ে মামাকে বললাম, আপনি চুপ করেন মামা, অনেক হয়েছে, আপনার কথা মতো তো থাক, আর বললাম না। কিভাবে পারলেন এটা? কথাটা বলে রুমে চলে গেলাম, মনটা ভীষণ খারাপ। পরির ও পরির বাবা আমাকে ভুল বুঝেছে, হয়তো আমাকে কখনো ক্ষমা করবেন না। আমি বুঝি আর পরির দেখা পাবো না, ওকে আমার কাছে আসবে না, এটা ভাবতে হতে পরি চলে আসলেন। ওকে দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আমার মন খারাপ দেখে পরি বলল, কি মন খারাপ? মন খারাপ। আমাকে দেখে অবাক হয়েছে তাই না, যে এত কিছু হবার পরও কেন তোমার কাছে আসলাম? অনেক অবাক হয়েছে। আমি তো ভাবছি কখনো মনে হয় তোমার সাথে দেখা হবে না। আসলে তুমি আসছো, তোমাকে একটা সত্যি কথা বলি, শোনো। বলতে হবে না নাহিদ, আমরা জিন জাতি, আমরা সহজে বের করতে পারি আসল রহস্য। একটু খোঁজ নিলে বুঝতে পারি কি সমস্যা, কোথায় সমস্যা। তোমার বাবাকে বোতলবন্দি করেছিল তাই না? আমার মামা আমার বাবাকে বোতলবন্দি করেছে, আর আমাকে বলেছে তোমাদের যদি এসব কথা না বলি, যদি ওনার মেয়েকে বিয়ের কথা না বলি, তাহলে বাবাকে মুক্ত করে দিবে না। তাই তখন তোমাকে আর তোমার বাবাকেও সব বলেছি, এটা ছাড়া কোনো উপায় ছিল না। বুঝতে পেরেছি। তোমার বাবা এখন মুক্ত, এখন এই বিয়ে কখনোই হতে দিব না, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না কেন? তুমি আমার মামাকে চিনো না, বুঝলা? উনি আগে অনেক বড় কবিরাজ ছিলেন। তোমরা জিন জাতি, তবুও মামা ভয় পায় না। আর মাত্র 2 দিন তারপর সুমির সাথে আমার বিয়ে দেবে। না, তা হতে দিব না, তুমি চিন্তা করো না। এই বলে চলে গেল পরি। আর মাত্র 2 দিন, কি যে হবে। পরি তো বলেছে বিয়েটা হতে দিবে না, কিন্তু মামাও তো অনেক কঠিন মনের মানুষ। যাই হোক, এগুলা ভাবছিলাম, তখনই আমার রুমে বাবা আসলেন। বাবাকে দেখে বললাম, বাবা আসছো? আমার খুব ভয় হচ্ছে বাবা। মামা কেন করছে এমনটা? বাবা বলল, তোমাকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করে তোমার প্রতি অনেক মায়া ও ভালোবাসা জমে আছে। তোমার মামা চায় তোমাকে ওনার মেয়ের জামাই করে কাছে রাখতে। কিন্তু আমি তো পরীকে ভালোবাসি বাবা, আমি কিভাবে সুমিকে বিয়ে করব? তুমি কিছু একটা করো। বাবা বলল, তুমি তো জানো তোমার মামা আমার বন্ধু, তোমার মায়ের বড় ভাই, নইলে এতদিনে শেষ করে দিতাম। কিন্তু আমি আমার ক্ষমতা দেখাতে পারছি না বলেই ও এসব করছে। তাহলে কি করব? 2 দিন পর তো বিয়ে, চুপ করে বিয়ে করব? না, তা হতে দিব না, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। এই বলে বাবাও চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমার সাথে ঘটে গেল অবাক করা একটা ঘটনা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর মামা আমাকে ডাকলেন। মামার ডাকে মামার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মামা ডাকলে যে? আমার কথা শুনে মামা আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আসো। মামার কথায় ওনার কাছে গেলাম। কাছে যাওয়াতেই উনি আমার ডান হাতে একটা তাবিজ বেঁধে দিলেন, দিয়ে বললেন, কি ভেবেছ আমি বোকা? আমি জিনদের চিনি। আমি সুমির সাথে তোমার বিয়ে দেবার আগে ওরা তোমাকে নিয়ে যাবে। এতটা বোকা আমি নই।
এই যে তোমার হাতে তাবিজ বেঁধে দিলাম, এখন কোনো জিন বা পরী তোমার কাছে আসতে পারবে না। খবরদার এই তাবিজটা খোলার চেষ্টা করবে না। কালকে সুমির সাথে তোমার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তখন তাবিজটা খুলে ফেলবে। তার আগে খুললে আমি বুঝে ফেলবো, বুঝলে? আর বিয়েটা হলে তোমাকে একটা সারপ্রাইজ দিব। রাখো তোমার সারপ্রাইজ। জীবনে কি করেছো আমার জন্য? আমাকে ছেলের মতো মানুষ করেছো, কিন্তু ছেলের মনের কথাটা বুঝলে না। জোর করে তোমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছ, যেটাতে আমরা কেউ রাজি না। ভালোবাসাটা মনের ব্যাপার, সেটা জোর করে কাউকে দেওয়া যায় না বা নেওয়া যায় না। তুমি এতটা কঠিন মনের মানুষ তা এতদিন বুঝিনি মামা, ছি। এই বলে কান্না করতে করতে রুমে চলে গেলাম। মনটা খুবই খারাপ। সারাদিন কিছুই খাইনি। মামি অনেক জোরাজোরি করেছিল, তবুও খাইনি। রাতটা পার হলেই তো বিয়ে। চোখে ঘুম নেই, টেনশনে মাথা কাজ করছে না। অপেক্ষা করছিলাম কেউ আসে কিনা দেখা করতে, কিন্তু আমার হাতে তো তাবিজ বাঁধা, তাই পরি আমার কাছে আসতে পারছে না। তাই তাবিজের কারণে হয়তো আমার বাবাও আমার কাছে আসতে পারছে না। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি। সকাল হলো, আজ শুক্রবার। আর কয়েক ঘন্টা পর হয়তো সুমি ও আমার বিয়ে হবে। কি করব আমি? আমি কি পালাবো নাকি মামার কথা মতো বিয়েটা করব? উফ, সত্যি পাগল হব আমি। ঘড়িতে তখন দুপুর 2টা। বাড়িতে 2-1 মেহমান আসছে, ঘরোয়াভাবে হয়তো বিয়েটা হবে। আমি পালাবো ভেবে মামা আমাকে রুমে তালা বন্ধ করে হুজুর ও কাজীকে নিয়ে আসতে গেলেন। মামা কাজী ও হুজুর নিয়ে আসতে বাইরে চলে গেছেন। আর কিছুক্ষণ পর বিয়ে হবে আমার। এদিকে রুমের মধ্যে তালা বন্ধ, আমি বাইরে বের হতে পারছি না। কি করব আমি? পরীর কোথায়, কি অবস্থা ওর না জানি, কত ছটফট করছে। আমার হাতে তাবিজ বাঁধা, তাই হয়তো বাবা, পরী ও পরীর বাবা কেউ আমার কাছে আসতে পারছে না। চিন্তা করলাম হাতে থাকা তাবিজটা খুলে ফেলি, তাহলে তো পরী আমার কাছে আসতে পারে। কিন্তু রাগের মাথায় যদি ওর বাবা কিছু একটা করে বসে মামার উপর, না না, আমার জন্য মামা মামির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাবিজটা খুলব না। রুমের মধ্যে কান্না করছি। বেশ কিছুক্ষণ পর মামা কাজী ও একজন হুজুর নিয়ে আসলেন। এখনই হয়তো আমাদের বিয়ে হবে। সবাই রেডি হলেন, বিয়ের কাজ শুরু হবে। ঠিক তখনই চারিদিকে অন্ধকার নেমে আসলো। কাল বৈশাখী ঝড়ের বেগে সবকিছু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলল। প্রকাণ্ড বাতাসে বিয়ের সব আয়োজন ভেঙে ফেলল। বাড়ির চারিদিকে থেকে ভেসে আসছিল সাপের শো শো আওয়াজ। মনে হচ্ছে বাড়ির চারপাশে বিশাল বড় বড় সাপ ঘোরাফেরা করছে। এসব দেখে সবাই ভয় পেয়ে একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ছে। আমি তখনই বুঝে গেছি আমার বাবা ও পরীর বাবা মনে হয় আসছে। একটু পর সব থেমে গেল। চারিদিকে আলো ফুটে উঠল। এসব ঘটনা দেখার পর কাজী সাহেব ও হুজুর বললেন, না না, এই বিয়ে আমরা পড়াতে পারবো না, এতে আমাদের ক্ষতি হতে পারে। আমরা চলে গেলাম। ঠিক তখনই মামা বললেন, দাঁড়ান কাজী সাহেব, যাবেন না, দুজনেই দাঁড়ান। বিয়ে হবে, আপনাদের কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা তো জানেন আমি একজন কবিরাজ, কিচ্ছু হবে না আপনাদের। এই বলে মামা আমাদের উঠানের মধ্যে কিছু একটা পড়তে পড়তে বড় একটা বৃত্ত আঁকলেন আর আমাদের সবাইকে বললেন বৃত্তটার ভিতরে ঢুকতে। মামার এসব কাজ দেখে শেষ আশাটুকু হারালাম। ভেবেছিলাম পরী ও পরীর বাবা, আমার বাবা, কেউই বিয়েটা হতে দিবে না, কিন্তু এখন তো বিয়েটা হয়ে যাবে। কথা মতো বৃত্তের ভিতরে ঢুকলাম। কিছুক্ষণের মধ্যেই সুমির সাথে আমার বিয়ে হলো। শেষ, সব শেষ। আমি যেন পাথর হয়ে গেছি। পরীকে অনেক ভালোবাসি আমি। এটা কি হলো আমার সাথে? ঠিক তখনই মামা বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, শেষমেশ বিয়েটা সম্পূর্ণ হলো। এখন আর কোনো সমস্যা হবে না। আবির, সুমিকে নিয়ে ঘরে যা, তোদের বাসর ঘর রেডি করা আছে। মামার কথায় দুইজন আমাকে ও সুমিকে ঘরে রেখে আসলেন। সুমি বাসর ঘরে বিছানার উপর বসে আছে। যে বিছানায় পরীর বউ সেজে থাকার কথা, সেই বিছানায় সুমি বসে আছে দরজাটা লাগিয়ে। সুমির কাছে এসে বললাম, মানে তোকে কিছু কথা বলার ছিল। তুই তো সবই জানিস, তোকে নতুন করে বলার কিছু নেই, তবুও বলি। তোকে আমি আপন বোনের মতো দেখতাম, এখনো দেখি। এই বিয়েটা জোর করে দেয়া হয়েছে, সেটা আমরা দুজনই জানি। আমি পরীকে অনেক ভালোবাসি, সেটাও তুই জানিস। আমি তোকে বউ হিসেবে মানতে পারবো না রে। আমার কথাটা শুনে সুমি আলতো করে বলে উঠল, আমার পাশে বসো। ওর কথাটা শুনে বলে উঠলাম, পাশে বসবো মানে? পাশে তো বসা দূরের কথা, তোর দিকে তাকাবো না। আর তুই আমাকে তুমি করে বলিস কেন? আমার কথাটা শুনে সুমি আবারও আলতো করে বলে উঠল, আরে একবার তো তাকাও আমার দিকে। না, তাকাবো না, একবার দেখো শুধু। সুমির জোরাজুরিতে ওর দিকে তাকাতে চমকে উঠলাম। পরি তুমি? আরে পরি তুমি? সুমি কোথায়? তুমি সুমিকে কিছু করনি তো? ও বেঁচে আছে তো নাকি? কি করেছো ওর সাথে? আর তুমি এখানে কিভাবে আসলা? পরি, তুমি জানো না আমার মামা কতটা ভয়ানক, তোমার বড় ক্ষতি করে ছাড়বে। আরে আমার সাথে হচ্ছে কি এসব? স্বপ্ন দেখছে নাকি বাস্তব? ঠিক তখনই পরি বলল, এই চুপ করে বসো। এখানে সুমি ঠিকই আছে, ওর কোনো ক্ষতি হয়নি। আর বিয়েটা সুমির সাথে হয়নি, আমার সাথে হয়েছে। আমি সুমির রূপ নিয়েছিলাম এতক্ষণ। কি বলো? সুমির রূপে ছিলে মানে? তোমার সাথে বিয়ে হয়েছে, এটা যদি মামা জানতে পারে তাহলে কি হবে? আরে তোমার মামাই তো তোমার আমার বিয়ে দিল বোকা। পরীর মুখে কথাটা শুনে এক দৌড়ে দরজাটা খুলে বাইরে তাকালাম। ওমা, বাইরে দেখি মামা, বাবা, পরীর বাবা আর অনেকে একসাথে বসে গল্প করছে। এক দৌড়ে মামাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই মামা বললেন, কিরে, মামাকে এতটা খারাপ ভাবিস? তোর মামা এতটাও খারাপ না। আমি আমার বোনকে হারিয়েছি জিনদের কারণে, তাই প্রথমে পরীর সাথে তোর বিয়েটা মানতে পারিনি। কিন্তু তুই তো আমার সন্তান, তুই কষ্ট পাবি এমন কাজ আমি কিভাবে করব বল? বলেছিলাম না সারপ্রাইজ দিব? কেমন হলো সারপ্রাইজটা? মামার মুখে কথাগুলো শুনে কি বলবো বুঝতে পারছিলাম না। কান্না করতে করতে মামাকে জড়িয়ে ধরেছিলাম।
তখন মামা বলল, হয়েছে, বিয়ের দিন তো খুশির দিন, আজকের দিনে কেউ কান্না করে? চারিদিকটা একবার তাকিয়ে দেখ। মামার কথায় চারিদিকটা তাকালাম একবার। এ কি, আমরা কোথায়? চারিদিকে সুন্দর সাজানো, ঝলমল করছে। এত এত লোকজন, কারা এরা? আমরা কোথায় মামা? কি জানি, তোর হবু শ্বশুর তোর আর পরীর বিয়ের আয়োজন করেছে কোথায়। জিনের বাদশার মেয়ের বিয়ে, তাই পুরো রাজ্যের সবাই আসছে বিয়েতে। তুই রুমে যা বাবা, পরী তোর জন্য অপেক্ষা করছে। মামার কথায় চলে গেলাম রুমে। আরে বাহ, এক মুহূর্তে রুমটাও কেমন চেঞ্জ। বাইরে যাবার আগে তো এরকম সুন্দর সাজানো ছিল না। যাই হোক, রুমে আসলাম। পরী আমার দিকে তাকিয়ে হাসছে, আমি ওর দিকে তাকিয়ে কেঁদে ফেলেছি। এটা সুখের কান্না। ওর পাশে গিয়ে হাতটা ধরে বললাম, অবশেষে তুমি আমার হলে, তোমাকে পেলাম। পরী বলল, তুমি তো আমারই কবিরাজ মশাই। এই, কে কবিরাজ? আমি কোনো কবিরাজ টবিরাজ নই। হুম জানি তো। শালা ভণ্ড কবিরাজ, আমাকে মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে মানুষের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে কবিরাজি করতাম, মনে নেই? হয়েছে হয়েছে, থামো, নইলে এবার বোতলবন্দি করবো পেতনি। কি, আমাকে পেতনি বলা? আজকে বাসর রাতেই তোমার ঘাড় মটকাবো। বললেই হলো। এই পেতনি, এসব বাদ দাও এখন, ঠিকানা বলো। কিসের? এই যে এতদিন যারা আমাদের গল্প শুনলো, ওদের বিয়ের দাওয়াত দিবে না? পরি বলল, আমি কি মানুষ নাকি যে ঠিকানা জানবো? তুমি বলো ওদেরকে। আচ্ছা, আপনারা সবাই বাসে উঠে আমাদের বাসায় চলে আসবেন, কিন্তু বিয়ের দাওয়াত রইল আপনাদের। না আসলে কিন্তু আমরা দুজনেই রাগ করব।